প্রায় ৩০ মিনিট যাবৎ সদ্য বিবাহিতা স্ত্রীর উদ্দেশ্যে অনবরত একটি বাণী ছুড়ছে আকাশ নওয়ান। তোমার নাম কি? কিন্তু দুঃখের বিষয় মেয়েটি একটা টু শব্দটিও করেনি এখন পর্যন্ত। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে বিছানার কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটির পানে। কপালে বিরক্তির রেখা। সময়ের পাল্লা যত বাড়ে আকাশের বিরক্তির মাত্রা তত বাড়ে। আকাশ সহজে রেগে যায় না, তবে রেগে গেলে কখন কি করে বসে নিজেই বুঝতে পারে না। আকাশ নওয়ান, বয়স 29, যার ঘন কালো ভ্রু, সোজা নাক, দুগাল ভর্তি মাঝারি দাড়ি, যার চাপ দাড়ির চেয়ে কিছুটা বড়, গায়ের রং উজ্জ্বল ফর্সা, হাইট 6 ফুট। শক্ত চিবুকে সহজে হাসি ফোটে না আকাশের, প্রয়োজন ছাড়া তার মুখ থেকে কথাও শোনা যায় না। আকাশ নওয়ান ঢাকা ভার্সিটিতে অর্থনীতি নিয়ে অনার্স মাস্টার্স শেষে জার্মানি থেকে পিএইচডি করে বাংলাদেশে ফিরেছে গত 2 মাস আগে। বাংলাদেশে ফিরে তার বাবা সাইফুদ্দিন নওয়ান এর ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছে। আপাতত আকাশের বেশি রাগ লাগছে তার অনাকাঙ্ক্ষিত বিয়ের জন্য। তার মায়ের ছোটবেলা গ্রামে বেড়ে ওঠা, মাঝে মাঝেই তিনি সেই গ্রামে যান। এবার তার মা তাকে কিছু না জানিয়ে হঠাৎ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, আকাশের বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। মেয়েটির সঙ্গে কথা বলা প্রয়োজন, কিন্তু এ তো কথাই বলছে না। 90% সময় ঠান্ডা মেজাজের মানুষ 10% সময়ের জন্য যখন রেগে যায়, সে রাগের ফল হয়তো মোটেই ভালো হয় না, যার প্রমাণ মাত্র ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এক ঘটনায়। আকাশ লাস্টবার দাঁত কিরমির করে মেয়েটির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, তোমার নাম কি? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বরাবরের মতোই মেয়েটির থেকে উত্তর না পেয়ে আকাশ হতাশ হয়, রেগে বোম হয়ে যায়। রাগ কন্ট্রোল করতে না পেরে পুরুষালী শক্ত হাতে মেয়েটির ডান গালে সাপটে এক থাপ্পড় মেরে দেয়। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বিয়ের প্রথম রাতে স্বামীর পাশে বসে স্বামীর মুখ থেকে দুটো মিষ্টি কথা, নয়তো ভরসা দেওয়ার মতো দুটো কথা শোনার কোনো মেয়ের ইচ্ছে থাকে না, কিন্তু সন্ধ্যার কপালে তো তা জুটল না। মেয়েটি মেঝেতে উপুর হয়ে পড়ে যায়, চোখের কোণে জলকণা জমেছে। আকাশ রাগান্বিত স্বরে বলে, আমার বউ হওয়ার যোগ্যতা তোমার নেই। আমার মা তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, আর তোমরা আমার সরল সরল মাকে কুটি বানিয়ে পলকবাতি ঢুকে পড়লে। আমার স্টেটাস সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের? যত সব রাবিশের দল। কথাগুলো বলে আকাশ ঘরের দরজা খুলে হনহন করে বাইরে বেরিয়ে যায়। আকাশের কথাগুলো শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ধীরে ধীরে উঠে বসে, অসহায় ভরা দৃষ্টি খোলা দরজার পানে রাখে। হাঁটু জমা করে বুকের সাথে ঠেকিয়ে মলিন মুখে ছলছল দৃষ্টিতে চেয়ে থাকে। যারা সৎ মায়ের অত্যাচার সহ্য করে, তারা কোনো এক অছিলায় সে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও সুখের সন্ধান করে। সন্ধ্যা তাদেরই একজন। সে ভেবেছিল সৎ মায়ের ঘর থেকে বেরিয়ে সে মুক্তি পাবে, কিন্তু তার কপাল তো এত ভালো নয়। তার কপালে সুখ আসবে কিভাবে? যাদের কপাল ভালো তাদের সুখের দেখা ঠিকই মিলে। লোকটি তাকে লোভী বলে গেল কেন? সে বিয়েতে সম্মতি দিলেও এনার মাকে কিছু বলেনি সন্ধ্যা। কিভাবে যে বিয়ে হয়েছে সে ঠিক জানেই না। 18 বছরের মেয়ে সন্ধ্যা, উজ্জ্বল শ্যামলা গড়নের মেয়ে সে। দেখতে পরীদের মতো সুন্দরী না হলেও মুখে অজস্র মায়া নিয়ে জন্মেছে সে। সুনিপুণ ছোট্ট নাক, গালের দুপাশে হালকা ডিম্বাকৃতি গড়ন, হাইট 5 ফুট 3 ইঞ্চি। ঘন চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। পরনে একটি সাদামাটা লাল শাড়ি, মাথায় টানা আঁচল হেলে কাঁধে পড়ে যায়। সন্ধ্যা দুহাত হাঁটুর উপর নিচ করে রেখে ডান গালে ঠেকিয়ে চোখ বুজে নেয়। চোখ বন্ধ, চোখের পাতা বেয়ে অনবরত গড়িয়ে পড়া পানিতে গাল ভিজে যায়। বেশ অনেকক্ষণ এভাবেই বসে থাকলো। এরপর দু হাতে চোখ মুখ মুছিয়ে নিয়ে মেঝে থেকে দাঁড়াতে গিয়েও আবার ঠাস করে মেঝেতে বসে পড়ে। পায়ের ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ডান পা সামনের দিকে কিছুটা বাড়িয়ে দিয়ে দেখলো ডান পায়ের উপরের অংশে বেশ অনেকটা জায়গা জুড়ে ফোসকা পড়েছে। সন্ধ্যার মনে পড়লো আজ সকালের কথা। মাটির চুলায় রান্না বসিয়েছিল সে। তার সৎমা এক পাতিল গরম পানি চেয়েছিল। সন্ধ্যা ভাতের মার ফেলে তার মায়ের কাজটি করে দিতে চেয়েছিল। তার ভাবনা অনুযায়ী চুলা থেকে ভাতের পাতিল নামিয়ে মার ফেলছিল। তখনই তার সৎ মা এসে সন্ধ্যার চুলের মুঠি ধরে বলে, তোর তো সাহস কম না?
তুই আমার কথা না শুন না এইখানে বসে থাকিস, আমাকে পাত্তা দেস না। বসে বসে আমার অন্ন খাবি, আবার আমারই কথা না শুনে নবাবজাদি হয়ে বসে থাকবি। সন্ধ্যার হাত থেকে ভাতের পাতিল উল্টে পড়ে। পরে তো পরে তার ডান পায়ের উপর উল্টে পড়ে। তার সৎমা ব্যাপারটি লক্ষ্য করে আরো জোরে সন্ধ্যার চুলের মুঠি ধরে, রেগে বলে, এতগুলো ভাত নষ্ট করলি কেন হারামজাদি? কামাই করিস, বসে বসে ভাত খেয়ে হচ্ছিল না, এখন এইভাবে ফেলে দিয়ে নষ্ট করছিস। সন্ধ্যা তার দু হাতে তার চুল থেকে মায়ের হাত ছাড়াতে চায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। গরম ভাত সহ ভাতের মার পায়ের উপর পড়ে যাওয়ায় সন্ধ্যার মনে হলো তার ডান পা ছিঁড়ে পড়ে যাচ্ছে। জ্বলুনির মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়। পা অবশ হয়ে আসে। করুণ চোখে মায়ের দিকে চেয়ে থাকে। সারা না পেয়ে দু হাতে জমা করে অসহায় চোখে চেয়ে বোঝায় তাকে ছেড়ে দিতে। তার যে ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু তার সৎমা একটুও দয়া দেখায়নি, বরং আরো কথা শোনাতে ব্যস্ত হয়েছিল। সন্ধ্যার ছোট ভাইয়ের কান্নার আওয়াজ পেয়ে সন্ধ্যার চুলের গোছা ছেড়ে ভিতরে যায়। সন্ধ্যা দু হাতে তার পা ধরে ফুপিয়ে কাঁদে। ওই পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবারও মাটির চুলায় হাত বসায়। তার সৎ মাকে পানি গরম করে দেয়, নয়তো আবারও এসে কিনা কি করবে। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পায়ে আর মলম দেয়া হয়নি, মলম সে তো বিলাসিতা। গরম কিছু পড়ায় সাথে সাথে পায়ে পানিটুকুই দিতে পারেনি। সময় নষ্ট করলে যে তার সৎ মা আবারও তার দিকে তেড়ে আসবে। সব কাজ শেষ করে পুকুর পাড়ে গিয়ে অনেকক্ষণ পানিতে পা ডুবিয়ে বসেছিল, কিন্তু শুধু পানিতে কি আর কমে, বড়সড় ফুসকা পড়েছে পায়ের উপর। সন্ধ্যা মলিন মুখে ক্ষত পায়ের দিকে চেয়ে রইল। চোখের পানির বাঁধ মাঝে মাঝে ভেঙে যায়। কাঁদতে চায় না, তবুও কখন যে গাল বেয়ে জলব করাই। সন্ধ্যা এই আহত পা নিয়ে আর উঠল না। ঘরের এক কোনায় বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দেয়। সারাদিনের না খাওয়া, এখানে এসে একটুখানি খেয়েছিল, বেশি খেতে পারেনি। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। ক্লান্তিতে নুয়ে আসা চোখ জোড়া বুঝে নেয়। বন্ধ চোখের পর্দায় গর্ভধারিণী মায়ের মুখটা ভেসে ওঠে। অবাধ অশ্রু গড়িয়ে আবারও গাল ভিজে যায়। রাতের আধার ধীর গতিতে মিলিয়ে যায়। বাস চলছে তার আপন গতিতে, যার গন্তব্য ঢাকা গাবতলী থেকে বগুড়া সাতমাখা। বাসের মাঝ বরাবর সিটগুলোর মাঝের একটি সিটের সমু ঘুমিয়ে আছে। বাসের গতি ধীর হয়। হেল্পার বাসে কয়েকটা থাপ্পড় দিয়ে যাত্রীদের উদ্দেশ্যে আওয়াজ করে কিছু বাণী বলতে থাকে। অনেকের ঘুম ভেঙে যায়, সাথে সমুর ঘুম হালকা হয়। চোখ মুখ কুচকে নেয়। ধীরে ধীরে চোখ খুলে বুঝলো বাস থেমেছে। আশেপাশে তাকিয়ে নিজের কাঙ্ক্ষিত জায়গা থেকে দেখে সিট থেকে দাঁড়িয়ে যায়। বাসের সিটের উপর ব্যাগ রাখার তাক থেকে তার ব্যাগ নামিয়ে দ্রুত বাস থেকে নেমে দাঁড়ায়। এরপর একটি সিএনজি নিয়ে রওনা হয় তার গ্রামের উদ্দেশ্যে। গ্রামের নাম মিলনের পাড়া। সমর পরনে একটি স্বল্প দামি অ্যাশ রঙের টি শার্ট, সাথে বেশ পুরনো একটি জিন্স। ঘাড়ে একটি ছোটখাটো ব্যাগ, যার ভেতরে সর্বোচ্চ 4 থেকে 5টা শার্ট প্যান্ট আছে। আর আছে তার ছোট্ট বোন সন্ধ্যার জন্য একটি গোল জামা। টিউশনের টাকা পেয়ে সবার আগে তার বোনটার জন্য একটি জামা কিনেছে সে। সমর শেখ, বয়স 25, হাইট 5 ফুট 8 ইঞ্চি। ছোট বোনের মতোই শ্যামলা গায়ের রং পেয়েছে। গায়ের রং মূলত তারা দুই ভাই বোন মায়ের থেকে পেয়েছে। দুগালে কালো চাপদারি। সমু ঢাকা ভার্সিটিতে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে মাস্টার্সে পড়েছে। একটি ছোট্ট গ্রামে সমুর বেড়ে ওঠা। তার সাথে ছিল তার বোন সন্ধ্যা। সন্ধ্যা সমুর চেয়ে 7 বছরের ছোট। গ্রামের ছেলে মেয়ে, বাবা দিনমজুর। অভাব অনটনেই তাদের দিন কাটতো। মা দর্জির কাজ করত। তাদের সংসার চলে যেত কোনো রকমে। যখন সোমের বয়স 17 বছর, সন্ধ্যার বয়স 10 বছর, তখন হঠাৎই একদিন তার বাবা তাদের বাড়িতে একজন মহিলাকে আনেন। সাথে 9 বছরের একটি মেয়ে ছিল। মহিলাটি ছিল তার বাবার দ্বিতীয় স্ত্রী। তার মাকে বিয়ের পরপরই তার বাবা আরেকটি বিয়ে করেছিল, কিন্তু কাউকে জানায়নি। সোমের মা স্বামীর এই রূপ মেনে নিতে পারেননি। 1 সপ্তাহের মাথায় ভদ্র মহিলা ঘুমের মাঝেই মারা যায়। আজ থেকে 8 বছর আগে তার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। মা বেঁচে থাকতে সংসারে টাকার অভাবে না খেতে পারলে 2 ভাই বোন মায়ের কোলে মাথা রাখত, আর মা তাদের মাথায় হাত বুলিয়ে দিত, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত।
কিন্তু মা মারা যাবার পর দুই ভাই বোন এই কঠিন দুনিয়াকে চিনেছে। সুখ কি জিনিস এইটাই হয়তো ভুলে গিয়েছে দুই ভাই বোন। তবে তারা দুজন যখন পাশাপাশি বসে তখন একটুখানি সুখ এসে তাদের কাছে ধরা দেয়। কথাগুলো ভেবে সমু দীর্ঘশ্বাস ফেলে। তার বাবা 9 বছরের যে মেয়েকে সাথে করে এনেছিল তার বয়স এখন 17 বছর, যার নাম সকাল। বছর চারেক আগে তার একটি সৎ ভাই হয়েছে যার নাম সায়ন। সমু সকালের জন্য ও একটি জামা কিনেছে, সায়নের জন্য একটি গেঞ্জি। তবে সন্ধ্যার জন্য ভিতর থেকে আলাদা যত্ন চলে আসে, কিন্তু সৎ ভাই বোনেরা আপনদের মতো হয়। তবে সকাল এমন নয়, পরদের চেয়ে বাজে বিহেভ করে। তবু সৌম্য তার সৎ ভাই বোনকে ভালোবাসে, মুখ ফিরিয়ে নেয় না। প্রায় 1.5 ঘন্টা সময়ের মাঝেই সৌম্য তার গ্রামে পৌঁছে যায়। ধরণীতে রাতের আধার পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সৌম্য সিএনজি থেকে নেমে বাড়ির পথ ধরে যাওয়ার পথে এক মসজিদে গিয়ে ফজর নামাজ পড়ে নেয়। বাড়িতে পৌঁছালে দেখলো উঠানে তার সৎ মা বসে কাঁথা সেলাই করছে। সৌম্য এগিয়ে গিয়ে বলে, মা কেমন আছো? তার সৎ মা বিরক্তি কণ্ঠে বলে ওঠে। আমি তোর মা হইলাম কবে? সৌম্যের মুখ মলিন হয়। ভেতর থেকে তার বাবা বেরিয়ে আসলে সৌম্য সালাম জানায়। আব্বা আসসালামু আলাইকুম। সৌম্যের বাবা সালামের উত্তর দেয়। সৌম্য কেমন আছে জিজ্ঞেস করলে সে ছোট্ট করে বলে। সৌম্যের ভীষণ খারাপ লাগে। মা মারা গেলে বাবারা যে পর হয়ে যায়, এই অভিজ্ঞতা তার আর সন্তান হয়েছে। সৌম্য আর কিছু বলল না। বাড়ির ভেতরে গিয়ে সরাসরি তার বোন সন্ধ্যার ঘরে যায়। টিনের ঘরটির অবস্থা একদম ভালো নয়। টিনের কত জায়গায় যে ফুটো আল্লাহ জানে। এখানেই তার বোনকে থাকতে দেয়া হয়। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। তার একটু টাকা হলেই তার বোনকে নিয়ে এখান থেকে চলে যাবে। ঘরে সন্ধ্যাকে না দেখে কয়েকবার ডাকলো। ভাবলো হয়তো ঘুম থেকে উঠে এদিক ওদিক গিয়েছে। সে তার বোনের ঘরে ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যাটা কোথায়? ও থাকলে তাকে এটা ওটা এগিয়ে দেয়। সৌম্য বেশ অনেকক্ষণ বসে রইল সন্ধ্যার জন্য। এর মাঝে সকাল আর সায়নের জন্য আনা জামা গেঞ্জি দিয়ে এসেছে। সন্ধ্যাকে এখনো আসতে না দেখে সৌম্য ঘর থেকে বেরিয়ে আসে। তার বাবাকে বলে, আব্বা আমার বোনু কোথায়? সৌম্যর বাবা সাথে সাথে বলে। সৌম্য অবাক হয়ে বলে। মানে? সৌম্যর সৎমা বলে ওঠে, মানে বেচা দিছি, খালি বসে বসা 4টে গেলে ওরে রেখে কি করবো আমি? সৌম্যের চোখে মুখে অজস্র বিস্ময়। তার বোনকে বিক্রি করে দিয়েছে মানে? হঠাৎ রেগে চিৎকারে করে বলে, আমার বনুকে কি করেছো তোমরা? কোথায় বিক্রি করে দিয়েছো? বলো কোথায় আমার বনু? সৌম্যর বাবা কোনো কথা বলে না। তার সৎমা রেগে বলে, এটা তোর বাড়ি না, রাখ নিজের মধ্যে রাখ। সৌম্যর দুনিয়া ঘুরছে। তার এই ছোট্ট বোনটা ছাড়া আর কেউ আছে? এই মানুষ দুটো এত পাষাণ কেন? রেগে কিছু হবে না, অসহায় কণ্ঠে বলে। আমার বনু কোথায় প্লিজ বলো। কারো কোনো রেসপন্স না পেয়ে সৌম্য দুহাত জমা করে ভারী গলায় বলে, দয়া করে বলো বনু কোথায়। আমি আমার বোনকে নিয়ে একেবারে চলে যাব এখান থেকে। আর কখনো তোমাদের বাড়িতে আসবো না। তোমাদের পায়ে ধরি, আমার বোনটার খোঁজ দাও তোমরা। ও আব্বা বলো আমার বনু কোথায়। আমরা আর আসবো না এখানে। কারো কোনো ফিরতি উত্তর না পেয়ে সৌম্য সকালের সামনে গিয়ে বলে, সকাল আমার বনু কোথায় রে? বল না সকাল। সকাল রাগ দেখিয়ে বলে, আমি কিভাবে জানবো? কথাটা বলে বাড়ির ভেতরে চলে যায়। সৌম্য ছোট্ট সায়নের সামনে হাঁটু মুড়ে বসে বলে, ভাই তুই জানিস আমার বনু কোথায়? ছোট্ট সায়ন আদো আদো স্বরে বলে। সায়নের মা সায়নকে ঝট করে কোলে নিয়ে বকতে বকতে বাড়ির ভিতরে নিয়ে যায়। সৌম্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। বিয়ে হয়ে গেছে, তার বোনকে কোথায় বিয়ে দিয়েছে? কোনো ভালো ঘরে যে বিয়ে দিবে না সৌম্য জানে। তার বোনকে এক নরক থেকে আবার কোন নরকে পাঠালো? সৌম্যর নিজেকে এত অসহায় লাগেনি কখনো। সকাল সকাল আসমানির নওয়ান তার ঘর থেকে বেরিয়ে আসে। ছেলের ঘরের দিকে নজর পড়লে দেখলো দরজা একদম পুরোপুরি খোলা। ভদ্র মহিলা এগিয়ে গিয়ে ঘরের ভেতরে নজর করলে দেখলো সন্ধ্যা বেডের পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে আছে। আসমানি নওয়ান বিস্ময় চোখে তাকায়। দ্রুত ঘরে ভেতরে এসে আশেপাশে তাকিয়ে ছেলে আকাশকে খুঁজলে পায় না। এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে বসে। মেয়েটির ঘাড় ডান দিকে হেলে আছে। আসমানি নওয়ান
সন্ধ্যার গালে হাত দেয়। সন্ধ্যার ঘুম হালকা হয়, পিটপিট করে চোখ মেলে তাকায়। আসমানি নওয়ান দেখে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে বসে। আসমানি নওয়ান সন্ধ্যার ডান গালে নজর পড়লে অবাক হয়। মেয়েটি অনেক বেশি ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা, কালের দাগ আবসা বুঝতে পারলেন তিনি। অবাক হয়ে সন্ধ্যার মুখের দিকে তাকালে সন্ধ্যা জোরপূর্বক একটু হাসলো। আসমানি নওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, আকাশ তোরে মারছে মা? সন্ধ্যা অসহায় চোখে চেয়ে রইল তার শাশুড়ির দিকে। আসমানি নওয়ান সন্ধ্যাকে জড়িয়ে ধরলো। তার ভীষণ খারাপ লাগলো। আকাশ এত রেগে গিয়েছে যে মেয়েটাকে থাপ্পড় মেরেছে। পায়ের দিকে নজর পড়ে দেখলো পায়ে বেশ বড়সড় একটি ফোসকা। যা বোঝার বুঝলো। সন্ধ্যাকে ধরে ধরে উঠিয়ে বেডের উপর বসালো। এরপর মলম এনে সন্ধ্যার পায়ে দিতে নিলে সন্ধ্যা তার শাশুড়িকে বাদ সাধে। আসমানি নওয়ান সন্ধ্যার বাত মানলেন না, নিজেই সন্ধ্যার পায়ে মলম লাগিয়ে দিলেন। গতকাল খেয়াল করেনি এটা, নয়তো তখনই দিয়ে দিত। ব্যাগ থেকে একটা সুতির শাড়ি বের করে দিয়ে বলে, এই শাড়িটা পইরা নেমা, আকাশের লগে আমার বোঝাপড়া আছে। একটু থেমে বলে, অয় কি রাইতে বাহির হইয়া গেছে? সন্ধ্যা মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি দিলে আসমানি নওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, অয় আজ বাড়ি আসলে খবর আছে ওর। তুই যা মা, শাড়ি পাল্টায় নে। সন্ধ্যা মাথা নেড়ে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আসমানি নওয়ান দীর্ঘশ্বাস ফেলে। সৌম্য সন্ধ্যার খোঁজে সেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। গ্রামের কতজনকে জিজ্ঞেস করেছে, কেউ সন্ধ্যার কথা বলতে পারেনি। কয়েকজন শুধু বলেছে তাদের বাড়ির সামনে একটি বড় কার বাড়ি আসতে যেতে দেখেছিল। দিন গড়িয়ে বিকেল নেমেছে। সৌম্য শরীরে শক্তি নেই যেন, গত রাত থেকে খাওয়া দাওয়া নেই। আজ সারাদিন রোদে রোদে ঘুরে শরীরের অবস্থা নাজেহাল, আর মনের অবস্থা সে তো বেহাল। একটি মাঠের কোণে পা ছড়িয়ে বসলো সৌম্য। ডান হাতে কপালের ঘাম মুছে ছিটকে ফেলল। আর কোথায় খুঁজবে তার বোনকে? এই পাষাণ মানুষ দুটো তার বোনের খোঁজ দিবে না, সৌম্য বেশ জানে। তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। আকাশের দিকে তাকিয়ে বুঝলো তার চোখ জোড়া ঝাপসা। বাড়ি আসলে সন্ধ্যা যেখানেই থাকুক দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরতো। সৌম্য সন্ধ্যার গাল টেনে দিত। সন্ধ্যা আবার খাবার এনে সৌম্যের সামনে দিয়ে ভাইয়ের সামনে বসে থাকতো। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা উঠতো না ভাইয়ের পাশ থেকে। সৌম্য শহরে চলে আসলে সন্ধ্যা নীরবে অশ্রু বিসর্জন দিত। সৌম্য তার বোনকে জড়িয়ে নিয়ে বলতো, আর কয়েক মাস বনু, এরপর আমি তোকে আমার কাছে নিয়ে যাব। সৌম্যের দিন খুব কষ্টে কাটে। তার তো চাক কপাল নয়। লাস্ট কবে বাড়ি থেকে টাকা নিয়েছে তার মনে পড়ে না। টিউশন করে করে ঢাকা শহরে নিজের খরচ চালায়। তার একটু একটু করে টাকা জমাতো সন্ধ্যার জন্য। এই নরক থেকে তার বোনকে নিয়ে যাবে বলে কত কষ্ট করেছে। কখনো তো 3 বেলা খায় না। এই যে কাপড়ও ঠিকঠাক কেনা হয় না। কত পুরনো পুরনো কাপড় ব্যবহার করে। আর 2 মাসের মাথায় সে সন্ধ্যাকে নিয়ে যেত ঢাকায়। সন্ধ্যা ক্লাস 10 পর্যন্ত পড়েছে, এরপর আর পড়েনি। এতটুকুই সৌম্য খুব জোর করে পড়িয়েছে। তার বাবা আর সৎমা পড়তে দেয়নি। সে জানে তার বোনকে দিয়ে এই বাড়ির সব কাজ করিয়ে নিত। সৌম্য তার বোনকে সুখবর দিতে চেয়েছিল সে খুব তাড়াতাড়ি তার বোনুকে তার কাছে নিয়ে যাবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল। সন্ধ্যার মায়া মায়া মুখটা ভেসে ওঠে যে তার ভাইকে হয়তো নীরবে কত শত অভিযোগ দিত। সৌম্য বোনকে জড়িয়ে নিয়ে নীরবে সান্ত্বনা দিত। কোথায় হারিয়ে গেল তার বনু? ঝাপসা দৃষ্টির জোড়া আকাশ পানে নিস্তব্ধ নিবদ্ধ রেখে বিড়বিড় করে, মা, আমার বনু হারিয়ে গেছে মা। তোমার মেয়ে সন্ধ্যাকে আমি আগলে রাখতে পারলাম না। তুমি কেন চলে গেলে মা আমাদের রেখে? আমার বনুর জন্য খুব কষ্ট হচ্ছে। ওরা কোথায় রেখেছে আমার বনুকে? ও ঠিক আছে তো মা? সন্ধ্যার পরপর আকাশ বাড়ি ফিরে তার ঘরের দিকে যেতে নিলে আসমানি নওয়ান শক্ত গলায় বলেন, দাঁড়াও আকাশ, কোথায় আসিলা কাল থেইকা? মায়ের কথায় আকাশের পা থেমে যায়। আসমানি নওয়ান শহরের মেয়ে। সাইফুদ্দিন নওয়ান আসমানি নওয়ানকে দেখে পছন্দ করেছিল, এরপর বিয়ে করে আনে। ভদ্রমহিলা আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত। আকাশকে চুপ থাকতে দেখে আকাশের মা আবারও শক্ত গলায় বললেন,
কি হইল, কথা কইতাছ না কেন? আকাশ সাধারণত মায়ের বেশ বাধ্য সন্তান বলা যায়। মায়ের উপর কথা বলে না, ভয় পায় এমন নয়। সম্মান ভালোবাসার জায়গা থেকে সে তার মায়ের সাথে কখনো উঁচু গলায় কথা বলে না। তবে মায়ের কাজে ভীষণ রাগ উঠছে। অতঃপর রাগান্বিত স্বরে বলে, মা তুমি কি করে পারলে আমার সঙ্গে এরকম একটা কাজ করতে? আসমানি নওয়ান ছেলের ব্যবহারে একটু কষ্ট পেয়েছেন। আকাশ তার সাথে এভাবে কথা বলে না, এজন্য বেশি খারাপ লাগছে। আকাশ কথাটা বলে চোখ বুঝলো। সে রাখতে চায় না, অন্তত তার মাকে রাগ দেখাতে চায় না। কিন্তু তার মা এমন একটা কাজ করেছে, সে চাইলেও শান্ত থাকতে পারছে না। ফোঁস করে শ্বাস ফেলে গলার স্বর কিছুটা নামিয়ে বলে, এইভাবে তুমি আমার বিয়ে দিয়ে কাজটা কি ঠিক করেছো মা? আমি তোমার সম্মান বাঁচাতে বের করেছি, এবার তুমি আমার সম্মান বাঁচাতে মেয়েটির আর আমার ডিভোর্সের ব্যবস্থা করো মা। আসমানি নওয়ান ছেলের পানে বিস্ময় দৃষ্টিতে তাকায়, অবাক হয়ে বলে, তুমি ডিভোর্স চাইছো কেন? আকাশ এবারেও রেগে যায়। কারণ আমি রাহাত আঙ্কেলের মেয়েকে বিয়ে করবো। আমাদের ডিল ফাইনাল করা শেষ, আর এক সপ্তাহ পর আমাদের বিয়ে হতো। গতকাল তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনলে না। আসমানি নওয়ান বিস্ময় কণ্ঠে বলেন, তুমি কইছিলা তোমার পছন্দের কেউ নাই, তাই আমি আমার পছন্দ মতো একটা বউ আনছি তোমার লাইগা। তুমি এমন করতাছো কেন বাবা? আকাশ চোখ বুঝে মাথা দুদিকে নাড়ালো কয়েকবার। এত রাগ লাগছে তার, ইচ্ছে করছে সবকিছু উলটপালট করে দিতে। শুধু তার সামনে মা বলে কি নিজেকে সামলে নিচ্ছে বারবার। চোখ খুলে তার মায়ের উদ্দেশ্যে চিৎকার করে কিছু শক্ত বাণী ছুড়ে দেয়। করতাম না পছন্দ, বাট এখন করি। হয়েছে, তুমি সবসময় উল্টাপাল্টা কাজ করো, আমি আর বাবা সামনে নেই। কিন্তু এবার একদম লিমিট ক্রস করে ফেলেছো মা। আমাদের কাজের 12টা বাজে দিয়েছো। সবচেয়ে বড় কথা, কান্না কার বাড়ি গিয়ে একদম লোভী মানুষদের কবরে পড়ে নিজের ছেলেকে পরীর পাঠা বানালি। সাইফুদ্দিন সোফার উপর বসেছিল, হাতের খবরের কাগজ ভাঁজ করে আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আকাশ, আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলবে না। আকাশ দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝলো। সে না চাইতেও হাইপার হয়ে যাচ্ছে। আসমানি নওয়ান ছলছল দৃষ্টিতে ছেলের পানে তাকিয়ে রইল। এরপর স্বামীর পানে চেয়ে বলে, আকাশের আব্বা, তোমার ছেলে এইসব কি কইতাছে? সাইফুদ্দিন নওয়ান এগিয়ে এসে তার স্ত্রীর পানে দাঁড়ালেন। বউকে ভীষণ ভালোবাসেন ভদ্রলোক, কখনো ধমক দেয় না। এই যে এখন তার স্ত্রী উল্টাপাল্টা কাজ করেছে, সে মনে মনে রেগেছে। তবে তা তার স্ত্রীর উপর ফালাচ্ছে না, বরং ছেলেকে চুপ করিয়ে দিলেন। স্ত্রীর উদ্দেশ্যে মৃদু স্বরে বললেন, আকাশ যা বলছে ঠিকই বলছে, তুমি শান্ত হও। তোমার পক্ষ থেকে আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। সন্ধ্যা রান্নাঘরের দরজার কোনায় দাঁড়িয়ে আছে। রাগান্বিত আকাশের পানে মায়া মায়া চেয়ে চেয়ে রইল। লোকটিকে সে বিয়ের আগে দেখেনি, তবে স্বামীকে নিয়ে একটুখানি স্বপ্ন দেখেছিল। লোকটি কি সুন্দর, সে তো অত সুন্দর না। আবার কত খুঁত তার, এমন মেয়ের কপালে দুঃখই মানায়। চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। গতকাল বিয়ের পর এক মুহূর্তের জন্য সন্ধ্যা ভেবেছিল সে ওই সৎ মায়ের নরক থেকে বেরিয়ে একটু সুখের দেখা পাবে, কিন্তু তার কপাল এত ভালো নয়। এটা তো সন্ধ্যার আগেই বোঝা উচিত ছিল। মায়ের কথা মনে পড়লো। কতদিন হলো মাকে দেখে না, মায়ের আদর কতদিন হলো পায় না। ভাইয়ের কথা মনে পড়লো। সৌম্য ভাইয়া যে তাকে তার কাছে নিয়ে যেতে চেয়েছিল, তাকে নিয়ে যাবে না, এখানে কি আসবে না? সৌম্য ভাইয়া তো জানে না তার বিয়ের কথা। এখানে কি আসবে তার ভাইয়া? সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। খুব করে ভাইকে ডাকছে। আপন বলতে তার একটা ভালোবাসার ভাই ছাড়া আর কেউ নেই তার। আসমানি নওয়ান তার স্বামীর কথায় দ্বিগুণ অবাক হলেন। কি করবেন কি বলবেন বুঝে পায় না। আকাশের দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ওরে মারছিলা কেন? আকাশ বিরক্ত হয়। সে ভেবেছিল যা হওয়ার হয়েছে, মেয়েটির সাথে ঠান্ডা মাথায় কথা বলে সব মিটমাট করবে, কিন্তু সে ওই মেয়ের মুখ থেকে একটা টু শব্দ বের করাতে পারেনি। তার মায়ের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলেন, এরকম বেয়াদব মেয়ে কোথা থেকে তুলে এনেছো তুমি? একে তো লোভী, সাথে আদবের ছিটা ফোটাও নেই ওর মাঝে। কথাটা শেষ করতে না করতেই আসমানি নওয়ান এগিয়ে গিয়ে আকাশের গালে গায়ের জোরে একটা থাপ্পড় মেরে দেয়। আকাশের মুখ বাম দিকে হেলে যায়। সাইফুদ্দিন নওহান অবাক হয়ে ডাকে, আসমানি। আকাশ চোখ দুটো বুঝে দুহাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। রাগে মাথা থেকে পা পর্যন্ত জ্বলছে। চোখ খুলে সামনে তাকালে সন্ধ্যাকে চোখে পড়লো। সে রান্নাঘরের কোণায় দাঁড়ানো। চোখে চোখ পড়লে সন্ধ্যা তার ভেজা চোখ জোড়া মেঝেতে নামিয়ে নেয়।
আকাশ শক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে। ওই মেয়েটার জন্য সে আজ জীবনের প্রথম মায়ের হাতে থাপ্পড় খেয়েছে। ইচ্ছে করছে এই একটা থাপ্পড় এর বদলে ওই মেয়েটাকে জাস্ট খুন করে ফেলতে। মাকে তো কিছু বললো না, রেগে মেগে তার আশেপাশে যতগুলো ফুলদানি ছিল সবগুলো গায়ের জোরে ছুঁড়ে ফেলে, চিৎকার করে বলে, বাবা, তোমার স্ত্রী কাজটা একদম ঠিক করেনি। একটা বাড়ির বেয়াদব মেয়ের জন্য আমাকে আঘাত করেছে। কথাটা বলে আকাশ হন হন করে বাইরে বেরিয়ে যেতে নিলে আসমানের নওয়ান ভেজা চোখে চেয়ে শক্ত কণ্ঠে বলে, বেয়াদব ও নয়, বেয়াদব তুমি। একটা অচেনা মেয়েরে মারতে তোমার হাত কাঁপলো না? আকাশ পিছু ফিরে রেগে বলে, না, কাঁপেনি। আরো কয়েকশোটা থাপ্পড় দিতে পারছি না বলে আমার আফসোস হচ্ছে। একটা কথার উত্তর দেয় না। তুমি তাকে রেখে আমাকে বেয়াদব বলছো। কথাটুকু বলে আকাশ আবারও পায়ের গতি বাড়ায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আসমানি নওয়ান ঢোক গিলে বলে, ওই তোমাগো মতো কথা কেমনে কইব? ওই তো বোবা। আসমানি নওয়ানের কথায় আকাশে পা থেমে যায়। পিছু ফিরে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে, সাথে অবাক হয় সাইফুদ্দিন নওয়ান। মেয়েটি বোবা মানে? আসমানি নওয়ান নিজেকে সামলে বলেন, তোমাগো যেহেতু ওরে নিয়া এতই সমস্যা, আমি তোমাগো ডিভোর্স করামু। এরপর আমি ওরে আরো ভালো ঘরে বিয়া দিমু। সাইফুদ্দিন নওয়ান অবাক হয়ে বলেন। মেয়েটির পরিবার নেই? আসমানি নওয়ান শক্ত গলায় বলে, না, নাই। কথাটা বলে আসমানি নওয়ান উল্টো ঘুরে সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে সন্ধ্যার হাত ধরে তার ঘরের দিকে যায়। সন্ধ্যা তার শাশুড়ির সাথে পা মেলায়, মাথার আঁচল একটুখানি টেনে নেয়। আকাশ কেমন অদ্ভুত চোখে চেয়ে রইল। সন্ধ্যার চোখে মুখে পানির কোনা। একবার পিছু ফিরে তাকালে আকাশের সাথে চোখাচোখি হলে সন্ধ্যা দ্রুত সামনে ফিরে মাথা নিচু করে নেয়। আসমানি নওয়ান সন্ধ্যাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত সে ঘরে প্রবেশ না করে ততক্ষণ আকাশ নির্জীব চোখে চেয়ে রইল। সাইফুদ্দিন নওয়ানের ও একই অবস্থা। ওই বাবা ছেলের অবাকের মাত্রা ছাড়িয়েছে। সাইফুদ্দিন নওয়ান বেশ কিছুক্ষণ পর আকাশের উদ্দেশ্যে বলে উঠল, তুমি চিন্তা করো না, তোমার মা কে আমি এই সামলে নিব। তুমি ইরাককে বিয়ের পর শোনাও। আকাশ কিছু বলল না। সাইফুদ্দিন নওয়ান ছেলে নীরবতায় আবারও বললেন, আমি কি বলেছি বুঝছো? আকাশ ছোট করে বলে। হুম। কথাটা বলে আকাশ তার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। সাইফুদ্দিন নওয়ান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। আসমানি নওয়ান মেয়েটির মন খারাপ দেখে ব্রু কুচকে। কি হইল? মন খারাপ কইরা নিলি কেন? মেয়েটি তার হাত দিয়ে ইশারা করে কিছু বোঝালো, যার অর্থ, আমি তো তোমাদের মতো কথা বলতে পারি না। আমারে তোমার ছেলে বিয়ে করব? আসমানি নওয়ান মৃদু হেসে মেয়েটির থুতনিতে হাত রেখে বললেন, আমার সানা আমারে খুব ভালোবাসে। আমার কথা ফালানোর সাহস নাই তার। মেয়েটি আবারও হাতের ইশারায় বোঝালো। ভালোবাসবে না তো আমারে? আসমানি নওয়ান হেসে বললেন, আমার জান্নাতরে ভালো না বেশি কি কইরা থাকে আমিও দেখালমু। মেয়েটির মুখে হাসি ফুটলো। আসমানি নওয়ানকে দু হাতে জড়িয়ে ধরে লজ্জামাখা হাসি হাসলো। কয়েকদিন আগের একটি ঘটনা মনে করে সন্ধ্যা মলিন হাসলো। আসমানি নওয়ানকে সে বেশি দিন হলো চেনে না। তার গ্রামের মাঝে মাঝে দেখা হতো, আর ভদ্র মহিলা তার সাথে অনেক কথা বলতো। সন্ধ্যা ইশারায় বললে আসমানি নওয়ানও সব বুঝে নিত। প্রায় 2 মাস আগে দেখা হলে তার ছেলের সাথে বিয়ের কথা বলে। সন্ধ্যা প্রথম বিব্রত বোধ করলেও ধীরে ধীরে আসমানি নওয়ানের কথায় সন্ধ্যা বেশ প্রভাবিত হয়। আকাশকে না দেখেও ভাবতো আসমানি নওয়ানের ছেলে তার স্বামী হবে। কিন্তু গতকাল হঠাৎই তাদের বাড়িতে আসমানি নওয়ানকে দেখে সন্ধ্যা অনেক অবাক হয়েছিল। আরো অবাক হয়েছিল যখন শুনেছিল তখনই তার বিয়ে এনার সাথে, এনার ছেলের সাথে। সন্ধ্যা আগে থেকেই আসমানি নওয়ানের ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখত। এখানে সে দ্বিমত করেনি। তবে আসমানি নওয়ান এর কথা শুনে সে ভাবতো এনার ছেলেও তাকে বউ হিসেবে মানবে, কিন্তু তার ভাবনা ভুল। আসমানি নওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি ভাবতাছোস মা? সন্ধ্যা বেশ কিছুক্ষণ চুপ থেকে ইশারায় বোঝায় আসমানি নওয়ান তাকে কিভাবে চেনে। আসমানি নওয়ান বেশ কিছুক্ষণ চুপ থাকলো, এরপর মৃদুস্বরে বলে, তোর মা আর আমি এক লগে পড়তাম। বিয়ের পর আর তেমন ভাবে যোগাযোগ আসিল না। এরপর হঠাৎই একদিন খবর পাইলাম তোর মা মারা গেছে। তুই তখন ছোট আছিলি। এরপর ভুলেই গেছিলাম। পরে তোর বাপের গ্রামে একজনের কাছে গল্প শুইনা বুঝলাম তুই ভালা নাই। তখন থেইকা তোর আমার কাছে আনতে চাইতাম, কারণ ছাড়া আনতে পারুম না।
তাই আমার পোলার বউ করে আনতে চাইছিলাম। একটু থেমে বলে, মন খারাপ করিস না মা, আমি তোরে আরো ভালো জায়গায় বিয়া দিমু, কারো কথা ভাববি না। তোর কেউ নাই, আমি আছি। তোর বাপ মা তো নাই, ভাইরা থাইকাও নাই, সবগুলাই স্বার্থপর। সন্ধ্যা ইশারায় বলতে চাইলো তার ভাই অনেক ভালো। আসমানি নওয়ান বাদশাদে মৃদুস্বরে বলে, আর কিছু বোঝাতে হইব না, এখন কিছু খাবি আর এখন থেইকা এই ঘরেই থাকবি। সন্ধ্যা মাথা নেড়ে আচ্ছা বোঝায়। পরদিন সকাল 10টা। আকাশ অ্যাশ কালার স্যুট প্যান্ট পরে, সাথে সিলভার কালার চেইনের ঘড়ি। চুলগুলো ভালোভাবে সেট করে নেয়, মাঝারি সাইজের ঘন কালো দাড়ি ভালোভাবে গুছিয়ে নেয়। এরপর আকাশ সিঁড়ি বেয়ে নেমে আসে। সাইফুদ্দিন নওয়ান টেবিলে বসে নাস্তা করছিলেন। আকাশ দেখলো তার বাবাকে, পাশেই মা দাঁড়ানো। সে কিছু বলল না। গট গট পায়ে বাইরে বেরিয়ে যেতে নিলে আসমানি নওয়ান বলে ওঠে, খেয়ে যা। আকাশ ছোট করে বলে। খেতে নেই। আসমানি নওয়ানের চোখ ভরে ওঠে। এত বাধ্য ছেলে হঠাৎই এরকম ব্যবহার করলে মেনে নেওয়া যায়? সাইফুদ্দিন নওয়ান মৃদুস্বরে বলে, আকাশ, খেয়ে যাও। আকাশ শুনল না কারো কথা। গট গট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা মা দুজনেরই হতাশার শ্বাস ফেললেন। সাইফুদ্দিন নওয়ান স্ত্রীর পানে চেয়ে বলে, মন খারাপ করো না আসমানি, তোমার ছেলে তো তোমার মতো একটু আটটু তেরা আছে, মানিয়ে নাও। আসমানি নওয়ান রেগে তাকায় স্বামীর পানে। ভদ্রলোক ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তেরামি একটা মহৎ গুণ আসমানি, জানো, এই জন্যই তো আমি তোমাকে এত পছন্দ করি। আসমানি নওয়ান কিছু বললেন না। আকাশ একটি রেস্টুরেন্টে বসে আছে। 1 কাপ ব্ল্যাক কফি অর্ডার করে। ফোনে কিছু করছে, সাথে কফিকে একটু পর পর চুমুক দেয়। কিছুক্ষণ পর দুটি মেয়ে এসে দাঁড়ায় আকাশের পানে। এরা আকাশকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। আকাশ মাথা নিচু করেই সালামের উত্তর দেয়। এরা আকাশের সম্মুখ বরাবর একটি চেয়ার টেনে বসে। ইরার কাজিন ইতি হা করে আকাশের দিকে চেয়ে আছে। যদিও আকাশের মাথা অনেকটা নিচু, তবুও যেটুকু দেখা যাচ্ছে এতে মেয়েটা অবাক হয়ে চেয়ে আছে। ইরা ইতির কাণ্ডে বিরক্ত হলো। টেনে তার পাশে চেয়ারে বসিয়ে দেয় ইতিকে। চোখ গরম করে তাকায়। ইতি আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, পাখি, তোর পা ধোয়া পানি খাবো। তুই এই বিয়ে ভাঙার সাথে সাথে আমার সাথে সেট করিয়ে দে বোন। ইরার মেজাজ খারাপ হয়। সামনে আকাশ বসা, এর জন্য কিছু বলতেও পারছে না, নয়তো এর চুল ছিঁড়ে এসব কাজকর্ম ছুটিয়ে দিত। আকাশ গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে, যা বলার ফার্স্ট বলো। ইরা ঢোক গিলল। সে অনেক কষ্টে তার বাবার ফোন থেকে আকাশের নাম্বার সংগ্রহ করেছিল কাল রাতে। অনেক রিকোয়েস্ট করে আকাশকে দেখা করতে বলায় আকাশ এই লোকেশন পাঠিয়ে দিয়েছিল। ইরা ভয়ে ভয়ে বলে, ভাইয়া আমি আপনাকে বিয়ে করতে চাই না। আকাশের দৃষ্টি ফোনে নিবদ্ধ। কফির কাপে চুমুক দিয়ে মৃদুস্বরে বলে, ওকে। ইরা অবাক হয়ে তাকায়। আকাশ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। পাশ থেকে ইতি আওয়াজ করে বলে ওঠে, আরে ক্যা বাত হে। ইরা ইতির হাত টেনে ধরে। আকাশ বিরক্ত চোখে তাকায় ইতির পানে, বিড়বিড় করে রাবিশ। কথাটা বলে আবারও ফোনে মগ্ন হয়। ইরা প্রচন্ড বিরক্ত হয় ইতির কাণ্ডে। নিজেকে সামলে আকাশের উদ্দেশ্যে বলে, ভাইয়া আমাদের বিয়েটা কি তাহলে হচ্ছে না? আকাশ কিছু বলে না। ইরা আকাশের উপরও খানিকটা বিরক্ত হয়, ঠিক করে কথাও বলে না। কি অদ্ভুত। আবার ভাবলো অপরিচিত এক ছেলে যেটুকু বলছে এটাই অনেক। সৌম্য তার বন্ধু হয়েও তার সাথে ঠিক করে কথা বলে না। ইতি ইরার পাশ থেকে উঠে গিয়ে আকাশের পাশের চেয়ারে আকাশের দিকে একটু টেনে নিয়ে বসে। আকাশ ব্যাপারটা খেয়াল করতেই চরম বিরক্তি নিয়ে বাঁদিকে একটু ঘাড় ঘোরায়, কিছু বলল না। সাথে সাথে রেগে যাওয়ার অভ্যেস তার নেই। প্রথমেই ঠান্ডা থাকে, তারপর তার অপছন্দের কাজ বারবার রিপিট হলে তখন আকাশের রাগ তার নিয়ন্ত্রণে থাকে না। আকাশ তার সিট থেকে উঠে তার ডান পাশে চেয়ারে বসে পড়ে। এরপর আবারও ফোনে মগ্ন হয়। ইতির মন খারাপ হয়। ইরার দিকে তাকালে দেখলো ইরা কি যেন ধ্যান করছে। ইতি আকাশকে কফি খেতে দেখে মৃদুস্বরে বলে, বলছি আমাদের জন্য 1 কাপ কফি অর্ডার করুন। আকাশ কিছু বলল না। কপালে বিরক্তির ভাঁজ। ইতি আবারও আকাশের পাশের
সিটে বসে। তার ভাবনা এমন কেন যে আজকে আকাশকে পটিয়ে আকাশের কোলে উঠে বসে থাকবে। আকাশ ঘাড় ফিরিয়ে শক্ত চোখে তাকায়, চোখ মুখটা ছোট করে বলে, আপনি তো ইরা আপুকে বিয়ে করবেন না, তাহলে আমাকে করুন। আমার আপনাকে হেব্বি লেগেছে। আকাশের রাগ তত্তর করে বেড়ে যায়। ইরার ধ্যান ভাঙে ইতিকে আকাশের পাশে দেখে, চোখ বড় বড় হয়ে যায়, কপাল চাপড়ায়। এর বয়স 20 পার হতে চলল, অথচ এসব স্বভাব আর গেল না। আকাশ এবারেও নিজেকে সামলে নিতে চাইল। ফোঁস করে শ্বাস ফেলে আবারও সোজা হয়ে বসে। ইতি আকাশের মুখ ফিরিয়ে নেওয়া দেখে মুখ ফোলায়। এই লোকটির এত ভাব কেন? সুন্দর বলে, ফর্সা বলে? আরও কত ফর্সা ছেলে আছে, এত ভাব দেখানোর কি আছে? কিন্তু ইতির আকাশকেই ভালো লেগেছে। দাড়িগুলো কি সুন্দর বড় বড়। মেয়েটি তার স্বভাব সুলভ। দু হাতে আকাশের হাত সাপটে ধরে বলল, আমাকে অ্যাকসেপ্ট করে নিন। মেয়ে হয়ে আপনাকে প্রপোজ করছি, প্লিজ ফিরিয়ে দেবেন না। আমার বাবা ও ইরা আপুদের মতো আর আপনাদের মতো বড় লোক। আকাশের ধৈর্যের বাঁধ শেষ। তাকে এই মেয়ে টাচ করেছে কোন সাহসে বুঝে পায় না। ইরার চোখ বড় বড় করে চেয়ে আছে। একে সাথে আনা মস্ত বড় ভুল হয়ে গেছে বুঝলো। মৃদু স্বরে বলে, ইতে কি করছিস? ইতি ইরার কথা পাত্তা দিল না, আকাশের হাতও ছাড়ল না। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, হাত ছাড়ো। ইতি একটু ভয় পেলেও ছাড়ল না। তার ধারণা আকাশ ঠিক পটে যাবে। সে কি কম সুন্দরী নাকি? কি সুন্দর করে সেজে এসেছে। কিন্তু আকাশের আর সহ্য হলো না। একে তো বারবার পাশে এসে বসেছিল। আকাশ নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু এখন সব লিমিট ক্রস করে ফেলেছে মেয়েটি। আকাশ ঝট করে তার হাত ছাড়িয়ে নিয়ে ইতির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। বেচারি বুঝতেই পারেনি চোখের পলকে কি থেকে কি হয়ে গেল। ইতি হুমড়ি খেয়ে চেয়ার থেকে পড়তে গিয়েও পড়ে না। এরা হতভম্ব চোখে চেয়ে আছে। আকাশ আধ খাওয়া কফিটুকু রেখে ফোন পকেটে রেখে হন হন করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। যাওয়ার আগে গম্ভীর গলায় বলে, মিস ইরা, বিয়ে হবে না? এরা আকাশের কথা শুনে খুশি হবে নাকি তার কাজিনকে এমন থাপ্পড় খেতে দেখে দুঃখ পাবে বুঝলো না। আশেপাশে অনেকেই অদ্ভুত চোখে চেয়ে আছে। এরা বিব্রত বোধ লাগে। কি করবে এই ইতিটা এমন কেন? এর আগে তার অন্যান্য কাজিনদের সাথে গিয়েও এমন করত? এমন থাপ্পড় খাওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি, এই প্রথম। ঠিকই আছে, এর শিক্ষা হওয়া উচিত। সে তার জায়গা থেকে উঠে বলে, বাড়ি যাবি না নাকি এখানেই শুয়ে থাকবি? ইতি রেগে তাকায় ইরার দিকে। কিছু না বলে ধূপধাপ পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরার একটু খারাপ লাগলো, আবার ভালো লাগলো বিয়ে হবে না ভেবে। ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত সৌম্যের নাম্বারে কল করলে ফোন রিং হয়, কিন্তু রিসিভ হয় না। ইরা হতাশ হয়ে সেও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আকাশ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেলে হঠাৎই আনিকা আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশ দাঁড়িয়ে যায়, সাথে বিরক্ত চোখে তাকায়। আনিকা হেসে বলে, তুই রেস্টুরেন্টে যে ডেট করছিস নাকি? আকাশ মৃদু স্বরে বলে, করলাম। আনিকার দৃষ্টি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা ইরার দিকে পড়লে অবাক হয়ে বলে, আরে ইয়ার, ওইখানে বিয়ের আগে এত ঘন ঘন মিট করলে ভুলভাল কিছু হয়ে যেতে পারে। আকাশ বিরক্ত হলো। আনিকাকে পাশ কাটিয়ে তার গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। আনিকা কিছু বলল না, ব্যাপারটা বুঝলো না। ইরা আর আকাশ রেস্টুরেন্টে কেন? আকাশ তো এমন বান্দা নয়। কাহিনী কি? বেচারি ভাবনায় ব্যস্ত হলো। দাঁড়াও। ইরা আর ইতি মাত্র বাড়িতে পা রেখেছে। ঘরে যাওয়ার জন্য কয়েক পা এগোতেই ইরার বাবা ইস্তিয়াক আহমেদের শক্ত কণ্ঠে দুজনেরই পা থেমে যায়। ইতি ভিড় চোখে তাকায় তার মামার দিকে। ইরা ঢোক গিলল। ইস্তিয়াক আহমেদ এগিয়ে এসে ইরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, কোথায় গিয়েছিলে? ইরা আমতা আমতা করে বলে, ইতিকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম। ইস্তিয়াক আহমেদ দাঁতে দাঁত চেপে বলে, খেতে গিয়েছিলে নাকি বিয়ে ভাঙতে? ইরা নিজেকে শক্ত করল, অতঃপর ধীর কণ্ঠে বলে, আমি এখন বিয়ে করতে চাই না বাবা।
কথাটা বলতে না বলতেই ইশতিয়াক আহমেদ ইরার গালে কষিয়ে এক থাপ্পড় মেরে দেয়। ইরা পড়ে যেতে নিলে ইতি দ্রুত আগলে নেয়। রেস্টুরেন্টে এক অপরিচিত ছেলের হাতে থাপ্পড় খেয়ে বেচারি গালের ব্যথা আর অপমানটুকুই এখনো ভুলতে পারেনি। এর মধ্যেই আবার মামার হাতে তার মামাতো বোনের থাপ্পড়। ইরার মা এগিয়ে এসে বলে, ইরার বাবা কি করছো? ইশতিয়াক আহমেদ চিৎকার করে বলে, ওর পায়ে তো লম্বা হয়েছে কেন? ও কোন সাহসে বিয়ে ক্যান্সেল করতে বলেছে আকাশকে? ইরার চোখের কোণে পানি, তবে নিজেকে শক্ত রাখলো। তার বাবার দিকে ভেজা চোখে চেয়ে বলে, আমি করব না বিয়ে, আমায় কেন জোর করছো? দয়া করে এসব বন্ধ করো। ইশতিয়াক আহমেদ রেগে আরেকটি থাপ্পড় মারতে নিলে ইরার মা মেয়েকে আগলে নিয়ে বলে, এত বড় মেয়ের গায়ে হাত তুলছো কেন? ইশতিয়াক আহমেদ রেগে বলে, ও এত বড় হয়েছে এটা ওকে বোঝাও। ও বড় হয়েছে এটা ওকে বোঝাও। 25 বছর পেরোতে চললো, অথচ তোমার মেয়ে বিয়ে ভাঙতে ঘরে বসে থাকছে। এসব আমি মানব না। আকাশের সাথেই ওর বিয়ে হবে। ইরা ভাঙা গলায় বলে, আমি কোনো আকাশ পাতালকে বিয়ে করব না। তোমার ব্যবসায়ের উন্নতির জন্য আমায় কেন বরের পাঠা বানাচ্ছ? ইশতিয়াক আহমেদ দাঁতে দাঁত চেপে বলে, আমি কোনো গাঁজাখোরকে ধরে আনিনি। আকাশ যথেষ্ট ভদ্র। বিয়ের প্রিপারেশন নাও। কথাটা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার মাকে জড়িয়ে বিড়বিড় করে, মা, আমি বিয়ে করতে পারবো না, প্লিজ বাবাকে বোঝাও মা। ভদ্রমহিলা হতাশ চোখে চেয়ে রইল। তিনি মাঝ নদীর মাঝি। তার স্বামীকেও যেমন কিছু বলতে পারেন না, তেমনি মায়ের জন্যও মন কাঁদে। ইরা বেশ অনেকক্ষণ ঘরে বসে একা একা নীরবে চোখে জল ফেলেছে। এরপর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। বাবা বাসায় নেই, থাকলে হয়তো তাকে আর বেরোতেই দিত না। ঢাকা ভার্সিটির কার্জন হল চত্বরে রিক্সা থামায় ইরা। গাড়ি দিয়ে সব জায়গায় সব সময় চলাচল করে, তবে সুযোগ পেলে রিক্সায় ওঠার লোভ সামলাতে পারে না ইরা। আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে খুঁজতে এগিয়ে যায় সামনের দিকে। মাঠের এক কোণায় সৌম্যকে দেখে ইরা এক প্রকার দৌড়ে যায় সৌম্যের দিকে। সৌম্যের পাশে গিয়ে ইরা বসে, কিন্তু সৌম্য ইরার দিকে তাকালো না। ইরা মন খারাপ করে বলে, সৌম্য, তুই আমার কল রিসিভ করছিলে না কেন রে? আমি ভাবছিলাম তুই টিউশনে। সৌম্য কিছু বলল না, যেন শুনতেই পায়নি। ইরা সৌম্যকে টাচ করতে গিয়ে হাত গুটিয়ে নিল। সৌম্য এসব পছন্দ করে না। আগের চেয়ে আরেকটু জোরে বলল, সৌম্য, তোর কি কিছু হয়েছে? সৌম্য হঠাৎই ঝাঁকি দিয়ে ওঠে। ইরা অবাক হয়ে বলে, সৌম্য, আমি। সৌম্য ইরাকে একবার দেখে, চোখ সরিয়ে নিতে গিয়েও আরেকবার তাকালো। আবার 1 সেকেন্ডের মাঝেই চোখ সরিয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে ফর্সা গালে 5 আঙ্গুলে দাগ স্পষ্ট। সৌম্য মাথা নিচু করে গম্ভীর স্বরে বলে, কে মেরেছে তোকে? ইরা ছোট্ট করে বলে, বাবা। সৌম্য তাকালো না ইরার দিকে। সে জানে ইরা কেন তার বাবার হাতে মার খেয়েছে, এটা নতুন নয়। সৌম্য তার আজ সকালে গ্রাম থেকে শহরে এসেছে। ভালো লাগছে না কিছু। বোনটার জন্য মন খারাপ। কোথায় আছে কে জানে, কেমনই বা আছে। ইরা আবারও বলে, সৌম্য, তোর কি হয়েছে? তুই কি কিছু নিয়ে চিন্তিত? সৌম্য ইরার দিকে একবার তাকালো, এরপর বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরার চোখের কোণে পানি। সৌম্য জানে এই জমানো পানি পেছনের কারণ। মেয়েটি যথাসাধ্য নিজেকে সামলাতে চায়, কিন্তু পারে না হয়তো। উল্টো দিকে এগিয়ে যেতে নিলে ইরা দ্রুত সৌম্যের হাত ধরে বলে, তোর কি হয়েছে সৌম্য? আমাকে বললে কি হয়? সৌম্য দ্রুত পিছু ফিরে অবাক হয়ে তাকায়, ঢোক গিলে নিজেকে সামলায়। এরপর শক্ত গলায় বলে, হাত ছাড়ো ইরা। ইরা সাথে সাথে সৌম্যের হাত ছেড়ে দেয়। মাথা নিচু করে বলে, সরি। সৌম্য উল্টো ঘুরে এগিয়ে যেতে যেতে বলে, আমার জন্য ভাবনার ইতি টেনে নে ইরা, তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। ইরা ছলছল দৃষ্টিতে সৌম্যের গমন পথে চেয়ে রইল। বিড়বিড়িয়ে বলে, সৌম্য, তোর জন্য ভাবনার সূচনার পথটা জানতাম, কিন্তু ভাবনার ইতি ঘটনার পথ তো জানতাম না শূন্য। আকাশ অফিস শেষে বাড়ি ফেরার পথে আনিকার সাথে আবারও দেখা হয়। আনিকা আকাশের গাড়িতে উঠে আকাশের বাড়ির সামনে। অনেক দিন হলো সে আকাশের মায়ের সাথে দেখা হয় না, সে জন্যই মূলত এসেছে। এখন আকাশদের বাড়ির দরজার সামনে আকাশের পাশে দাঁড়িয়ে আছে আনিকা। আনিকা নিজেই বেশ কয়েকবার বেল চাপলো। আকাশ
চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মাঝেই ওপাশ থেকে দরজা খুলে দেয় সন্ধ্যা। সন্ধ্যাকে দেখে আনিকা ব্রুকুচকে তাকায়, মেয়েটাকে ঠিক চিনল না। সন্ধ্যা একবার আনিকার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে। আকাশ গম্ভীর চোখে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যা ডান দিকে সরে দাঁড়িয়ে দুজনকে সাইড দিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। সন্ধ্যার খুব মন খারাপ হলো। লোকটি যাকে বিয়ে করতে চেয়েছিল সেই মেয়েটি কি এটা? অবশ্য হতেই পারে। আকাশের পাশে দাঁড়ানো মেয়েটি কি সুন্দর, গায়ের রংটাও কত ফর্সা। সন্ধ্যা ভাবনার মাঝে আনিকা আর আকাশ ভিতরে চলে যায়। আনিকা আসমানি নওহানকে দেখে এগিয়ে এসে বলে, আন্টি কেমন আছো? আসমানি নওয়ান আনিকার গালে হাত দিয়ে হেসে বলে, ভালা মা, তুমি ভালা আছো? আনিকা হেসে তার কথা জানায় আকাশের মায়ের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগে। কেমন অন্যরকম করে কথা বলে। সন্ধ্যা ডাইনিং টেবিলের পাশে মেঝেতে বসে আছে। তার কোলের ওপর প্লেটে পান্তা সাথে পেঁয়াজ মরিচ দিয়ে খাচ্ছিল। অনেক গরম পড়েছে। মেয়েটি নিজেই আসমানি নওয়ানের কাছে চেয়ে নিয়েছে এই খাবার। আগে শীতকালে কষ্ট পেয়ে কত খেয়েছে, তবে এখন গরমের কারণে শান্তি করে খাচ্ছে। সন্ধ্যার খাওয়ার মাঝেই হঠাৎই সামনে চোখ পড়লে দেখলো তার সামনে দুটো পা। সন্ধ্যা দ্রুত মাথা উঁচু করে তাকায়। আকাশ দুহাত প্যান্টের পকেটে গুজে রেখে গম্ভীর মুখে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যা ঢোক গিলল, সে তো আড়ালে বসে খাচ্ছিল। লোকটি টের পেয়ে গেল কিভাবে? সন্ধ্যা কি করবে বুঝতে পারে না। মাথা নিচু করে মুখের খাবারটুকু গিলে নেয়। বেশ কিছুক্ষণ পর ও যখন দেখলো তার সামনে থেকে পা দুটো সরছে না, সন্ধ্যা ঢোক গিলল। আবারও তাকে মারবে নাকি? সন্ধ্যার ভাবনার মাঝে আকাশ ভরাট কণ্ঠে বলে, এটা খাওয়ার জায়গা নয়। আকাশের কথা শুনে সন্ধ্যা আবারও মাথা উঁচু করে তাকায়। আকাশের মুখাবয়ব এর পরিবর্তন নেই। সন্ধ্যা দু হাতে পান্তার প্লেট ধরে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। মাথায় থাকা শাড়ির আঁচল ডান হাতে একটু টেনে নিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। আকাশ কিছু একটা ভেবে প্রশ্ন করে, তুমি শুনতে পাও? সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের দিকে। আকাশ ব্রুকুচকায়, আবারও জিজ্ঞেস করে, ক্লিয়ার শুনতে পাও? সন্ধ্যা কিছুটা মাথা নিচু করে নেয়। এরপর মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক সম্মতি জানায়। আকাশ কেমন অদ্ভুতভাবে তাকায়। এটা কিভাবে সম্ভব হয়? কথা বলতে পারে না, অথচ স্পষ্ট শুনতে পায়। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে। ইন্টারেস্টিং তো। সন্ধ্যার কানে কথাটা যায়। মাথা উঁচু করে আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আনিকা আকাশের পাশে দাঁড়িয়ে বলে, কি ইন্টারেস্টিং রে? আকাশ থতমত খেয়ে তাকায় আনিকার দিকে। আনিকা সন্ধ্যাকে পান্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, পান্তা খাও নাকি তুমি? আমারও বেশ লাগে খেতে। সন্ধ্যা চুপচাপ আনিকার দিকে চেয়ে রইল। আনিকা বুঝতে পারছে না সন্ধ্যা আসলে কে। সন্ধ্যার মেঝেতে বসে খাওয়ার ব্যাপারটা দেখে চোখে পড়েছিল। সে ভেবেছে সন্ধ্যা আকাশদের বাড়ির কাজের লোক। ভাবনা অনুযায়ী আকাশের উদ্দেশ্যে বলে, নতুন কাজের লোক আনছিস নাকি? কথাটা আকাশ সহ তার মা আসমানি নওয়ানও শুনতে পায়। রান্নাঘর থেকে আনা হাতের পায়েসের বাটি টেবিলের উপর রেখে এসে সন্ধ্যার হাত ধরে শক্ত গলায় বলে, ওই আমার মেয়ে। আনিকা অবাক হয়। আকাশের বোন কবে জন্মালো, তাও আবার এত বড়? আসমানি নওয়ান সন্ধ্যাকে টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দেয়। এরপর হাতের প্লেট টেবিলের উপর রেখে বলে, চেয়ার টেবিল রাইখা মাটিতে বইসা খাস কেন? আর একদিন দেখলে মার খাবি আমার হাতে। সন্ধ্যা মন খারাপ করে বোঝায়, আর মাটিতে বসে খাবে না আসমানি নওয়ান। আনিকার উদ্দেশ্যে বলে, তুমিও আসো মা, বইসা খাও। আনিকা সন্ধ্যার দিকে চেয়েছিল। আসমানি নওয়ানের কথায় এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে বসলো। মেয়েটি কে, এটা নিয়ে তার মনে বেশ কৌতূহল জাগছে। আসমানি নওয়ান রান্নাঘরের দিকে গেলে আনিকা সন্ধ্যার উদ্দেশ্যে বলে, তোমার নাম কি? সন্ধ্যা মাথা উঁচু করে নীরবে চেয়ে আছে আনিকার দিকে। আনিকা সন্ধ্যার থেকে কোনো রেসপন্স না পেয়ে আরো বেশ কয়েকবার নাম জিজ্ঞেস করে, কিন্তু আজ সন্ধ্যার থেকে কোনো উত্তর না পেয়ে বেচারি হতাশ হয়। এর মধ্যে আসমানি নওয়ান রান্নাঘর থেকে এসে আনিকাকে সন্ধ্যার নাম জিজ্ঞেস করছে শুনতে পেয়ে বলে ওঠে, ওর নাম সন্ধ্যা, ওই কথা কইতে পারে না। কথাটা শুনে আনিকা বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা আনিকার দিকেই চেয়েছিল। আনিকা মৃদু স্বরে বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি।
সন্ধ্যা মাথা নেড়ে মৃদু হাসলো। সামনে তাকালে দেখলো আকাশ তার দিকেই চেয়ে আছে। সন্ধ্যার বিব্রত লাগে, মাথা নিচু করে বাকি খাবারটুকু খাওয়ার ব্যস্ত হয়। আসমানি নওয়ান আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ একবার আমার ঘরে আইসো তো। আকাশ মৃদুস্বরে বলে, আচ্ছা। আকাশ মূলত সন্ধ্যাকে সেদিনের মারা থাপ্পড়ের জন্য ভীষণ অনুতপ্ত বলা যায়। ব্যাপারটা ভাবতে কেমন যেন বিরক্ত হয় নিজের উপর। মেয়েটি কথা বলতে পারে না, তার উপর সে মেরেছে, এই ব্যাপারটা সে নিজেই মানতে পারে না। প্রয়োজন পড়লে সে বেহিসাব থাপ্পড় সহ আরো বহু শাস্তি দিতে জানে, যেমনটা আজ রেস্টুরেন্টের মেয়েটিকে থাপ্পড় মেরেছে। তবে সে এর জন্য বিন্দু মাত্র অনুতপ্ত নয়। কিন্তু সন্ধ্যার ব্যাপারটাই তার ভীষণ গিল্টি ফিল হচ্ছে। এখন উপায় কি? সরি বলে দেওয়া? কথাটা ভাবতেই কেমন একটা তিতকুটে অনুভূতি হলো, আপনা আপনি ভেতর থেকে চলে এলো। অসম্ভব। এসব শব্দ সে উচ্চারণ করবে একদমই সম্ভব না। সন্ধ্যা তার খাওয়া শেষে হাতের প্লেট নিয়ে রান্নাঘরের দিকে যায়। আনিকা সন্ধ্যাকে দেখছে আর একটু একটু করে পায়েস খাচ্ছে। পায়েস তার বেশ পছন্দের, কিন্তু সে মনোযোগ দিয়ে খেতে পারছে না। আকাশের মা নিজের মেয়ে বলে পরিচয় দিলেও মেয়েটি কে বেচারি এই ভাবনায় ব্যস্ত। আনিকা চেয়ার থেকে উঠে আকাশের সামনে দাঁড়িয়ে কৌতূহলী হয়ে প্রশ্ন করে, ওই মেয়েটা তোদের কে হয়? আকাশ বিরক্তির চোখে তাকায়। আনিকাকে পাশ কাটিয়ে তার মায়ের ঘরের দিকে যেতে নিলে আনিকা আকাশের হাত টেনে ধরে বলে, আরে বলে যা, এত কৌতূহল নিয়ে থাকতে পারি না। আকাশ রেগে তাকায় আনিকার দিকে, দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় খাবি? আচ্ছা। আনিকা কিছু বলতে গিয়েও দেখলো তার সামনে সন্ধ্যা দাঁড়িয়ে তাদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করে তাকালে দেখলো সন্ধ্যা তার হাতে আকাশের ধরা হাতের দিকে চেয়ে আছে। আনিকা ব্রু কোচকায়। আকাশ সাড়া মেরে তার হাত ছাড়িয়ে নেয়, চিবিয়ে চিবিয়ে বলে, মুড ভালো আছে তাই বেঁচে গেলি। কথাটা বলে উল্টো ঘুরলে সন্ধ্যাকে দেখে ব্রুকুচকে তাকায়, কিছু বলল না। বড় বড় পা ফেলে সন্ধ্যাকে পাশ কাটিয়ে তার মায়ের ঘরের দিকে যায়। আনিকা পেছন থেকে বলে, আরে ভাই, আমার বহুত সুন্দর এক জামাই আছে, ওকে রেখে তোকে নিয়ে ভাবার টাইম নাই আমার। হ্যাঁ, স্বর্ণকারদের সোনা চুরি করলেও এমন ছ্যাদ করে ওঠে না, রেখে টাচ করলেই যেন চামড়া ঝলসে যায়। কথাগুলো বলে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা কেমন অদ্ভুতভাবে চেয়ে আছে তার দিকে। আনিকা মেকি হেসে বলে, তুমি আন্টির মেয়ে হলে হিসেব মতে তুমি আকাশের বোন। পেট থেকে বের না হয়েও মেয়ে হওয়া যায়, এটা কোনো ফ্যাট না। কিন্তু তোমার ভাইটা একদম সুবিধা না, বুঝলে, শুধু অসুবিধা দিয়ে ভরা। কথাগুলো বলে থামে আনিকা। ভাবলো মেয়েটি হয়তো তার কথা শুনতে পায়নি। এগিয়ে গিয়ে চেয়ারে বসে বাকি পায়েসটুকু খাওয়ায় মনোযোগী হয়। আসমানি নওয়ান তার আলমারি থেকে বেশ কয়েকটি কাগজ বের করে আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এইগুলো তোমার কাছে রাখো। আকাশ হাতের কাগজগুলোর দিকে চেয়ে অবাক হলো। বেশ কয়েকটি মোটা অঙ্কের চেক, তার মধ্যে একটি পুরো 15 লাখ টাকার চেক থেকে টাকা ওঠানো হয়েছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায়। আসমানি নওয়ান আঞ্চলিক ভাষায় কথা বললেও তিনি বেশ শিক্ষিত। ভদ্রমহিলার অনার্স কমপ্লিট, এরপর আর পড়েননি তিনি। আকাশ অবাক হয়ে বলে, এত টাকা উঠিয়ে কি করেছো মা? আসমানি নওয়ান মৃদুস্বরে বলে, আমার দরকার আছিল। আকাশের রাগ হয়, মানে তার মা এইসব কি শুরু করেছে? একটার পর একটা কাজ করছে, কোনোটা উল্টা তো কোনোটা সোজা। সোজা কাজই বা বুঝবে কি করে? এত টাকা কি করেছে তার মা? রেগে বলে, তুমি এত টাকা কবে তুলেছো আর করেছো এটা বাকি? আসমানি নওয়ান রেগে বলে, সে কৈফিয়ত আমি তোমারে দিমু না। আকাশ চোখ বুজে শব্দ করে শ্বাস ফেললো, নিজেকে দমিয়ে তার মায়ের দিকে চেয়ে বলল, আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি না মা, কোনো কাজ করার আগে আমাকে অ্যাটলিস্ট জানানো উচিত। এটুকু অধিকার তো আমার আছে, তাই না? আসমানি নওয়ান মৃদুস্বরে বলে, আমার ইচ্ছে করে নাই। আকাশ হাতে থাকা কাগজগুলো হাতের মুঠোয় দলা পাকালো। এত রাগ লাগছে তার, রেগে মেগে দলা পাকানো চেকগুলো ছুঁড়ে ফেলে চেঁচিয়ে বলে, আমারও ইচ্ছে করছে না এইসব ফালতু কাগজ আমার কাছে রাখতে। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ান এর খারাপ লাগলো, আবার নিজের দিকটাও ভাবলো।
আসলেই আকাশকে বলা উচিত ছিল তার। তার ভুলের জন্যই আকাশটা কেমন হুটহাট অদ্ভুত আচরণ করছে। আসমানি নওয়ানের রুমের পাশের রুম সন্ধ্যার। সে তার রুমে যাওয়ার সময় আকাশের মুখে টাকার কথাগুলো শুনতে পেয়ে দাঁড়িয়ে যায়। সে আসলে বুঝল না এসবের কারণ, তবে সন্ধ্যার অবাক লাগে। এই ভদ্রমহিলা অনেক ভালো, অন্তত তার সাথে তো অনেক ভালো ব্যবহার করে। তার সৎ মা এমন ভালো মানুষের হাতে তাকে তুলে দিল কেন? সে তো পারলে সন্ধ্যাকে জাহান্নামে পাঠাতে চায়। আর তার বাবা মারা যাওয়ার সাথে সাথে তার বাবা হারিয়ে গেছে। সে শুধু সকাল আর সায়নের বাবা হয়ে গিয়েছে। আর সৌম্য ভাইয়াকে ভুলে গিয়েছে। মা মারা গেলে বাবারা বুঝি এভাবেই স্বার্থপর হয়ে যায়। কথাগুলো ভাবতে গিয়ে কখন যে চোখ জোড়া ভরে উঠল মেয়েটির। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। হঠাৎই জোরে সোরে এক ধাক্কা খেয়ে ঠাস করে মেঝেতে পড়ে যায়। আকাশ তার মায়ের ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি, হন হন করে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎই সন্ধ্যার সাথে ধাক্কা খায়। সন্ধ্যা তো উল্টে পড়েছেই, আকাশ নিজেও তাল সামলাতে না পেরে সন্ধ্যার উপরই ঠাস করে পড়ে যায়। সন্ধ্যা আকাশ দুজনেই হতভম্ব হয়ে যায়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোর ধারণাই ছিল না। আকাশ সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যার ভেজা চোখ জোড়া তার দৃষ্টিতে পড়ে। সন্ধ্যা কথা বলতে পারে না। ঢোক গিলে দুহাত আকাশের বুকে রেখে আকাশকে ঠেললে আকাশ অদ্ভুতভাবে তাকায় সন্ধ্যার দুহাতের দিকে। সে এখনো সন্ধ্যার উপর বুঝতে পেরে বিড়বিড় করে। শিট। এরপর ধরফড় করে উঠে দাঁড়ায় সন্ধ্যার উপর থেকে। সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেও মেঝে থেকে দ্রুত উঠে দাঁড়াতে গিয়ে চোখ মুখ কুঁচকে নেয়। কোমরে বেশ ব্যথা পেয়েছে, তবে সেসব পাত্তা দিল না, বরং তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। এরপর কোনো দিকে না তাকিয়ে এক প্রকার দৌড়ে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। আকাশ তীক্ষ্ণ চোখে দেখল সন্ধ্যার প্রস্থান। পাশ থেকে আনিকা ভাবুক ভঙ্গিতে বলে, আন্টি বলল সন্ধ্যা তার মেয়ে, হিসেব মতে সন্ধ্যা তোর বোন, কিন্তু বোনের সাথে এমন রোমান্টিক মোমেন্ট সিগারেট হয়ে যাচ্ছে কেন? বুঝলাম না। আকাশ থমকে বলে, তখনকার থাপ্পড়টা এখন খেতে না চেয়ে মুখটা বন্ধ রাখ। ঘরের ভেতর থেকে আসমানি নওয়ান বেরিয়ে এসে বলে, এইখানে কি পড়ার শব্দ হইল? আকাশ কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে তার ঘরের দিকে। আনিকা মৃদু হেসে বলে, আকাশ পড়ে গিয়েছে আন্টি, তোমার ছেলের শরীরে মনে হয় পুষ্টির অভাব পড়েছে, একটু বেশি বেশি খাওয়াও তো ওরে। আসমানি নওয়ান হাসলো। তিনি ভাবলেন আনিকা মজা করছে। আনিকার বাবা আর আকাশের বাবা বিজনেস পার্টনার। তবে আকাশ আর আনিকার বন্ধুত্ব তাদের বাবার জন্য নয়, বরং কলেজ লাইফ থেকে আকাশ, আনিকা সহ তাদের আরো দুজনের একটি ফ্রেন্ড সার্কেল ছিল। তখন থেকেই সবাই বেশ ভালো ফ্রেন্ড। বাকি দুজনের খোঁজ পাওয়া যায় না। আনিকাই আকাশের বাড়িতে একটু আড্ডু যাওয়া আসা হয়। সন্ধ্যা পেরিয়েছে, তিতিতে হালকা দিনের আলো এখনো বিদ্যমান। এরা কার্জন হলের সামনের মাঠে বসে আছে, দু হাঁটু জমা করে তার উপর চিবুক ঠেকিয়ে মলিন মুখে চেয়ে আছে। তার কিচ্ছু ভালো লাগে না। সকালের পর পর সৌম্য চলে গেলে ইরাও বাড়ি চলে গিয়েছিল, কিন্তু ওই আলিশান বাড়িতে ইরার মন টিকে না। তাই বিকেলে আবারও এই ফাঁকা জায়গাটায় এসে বসেছে। সৌম্যর নাম্বারে কল করেছিল, সে কল রিসিভ করেনি। ইরা জানে সৌম্য ইচ্ছে করেই তার কল রিসিভ করে না। সৌম্য তাকে ইচ্ছে করে কত শত অবহেলা করে, সেসবের হিসেব কষে শেষ করা যাবে না। ইরার খুব মন কাঁদে। ভাবনায় কথাগুলো আসতেই ইরার চোখের কোণে পানির কণা জমে। ইরা, হঠাৎই পেছন থেকে সৌম্যর শক্ত কণ্ঠে ইরা ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্য দাঁতে দাঁত চেপে বলে, এখনো এইখানে বসে আছিস কেন? থাপ্পড় খাবি? ইরা পিছু ফিরে সৌম্যর দিকে চেয়ে বলে, তুই যা, আমার ভালো লাগছে না, এখানে কিছুক্ষণ থাকি। সৌম্যর আশেপাশে তাকায়। এসব জায়গা মেয়েদের জন্য সেফ না, এসব জানে না। রেগে বলে, এখনই বাড়ি যাবি তুই? এসব জায়গায় সেফ নয়, জানিস না? ইরা গাঁটটি মেরে বসে থাকে, বলে, আমার জন্য কেন ভাবিস তুই? সৌম্যর বিরক্ত লাগে, রেগে বলে, ইরা, এমনিতে আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই, ওঠ এখান থেকে। ইরা মাঠ থেকে উঠে সৌম্যর সামনে দাঁড়ায়, অনুরোধের সুরে বলে, তোর কি হয়েছে আমাকে বলছিস না কেন সৌম্য?
তোর প্রবলেম সলভ করতে আমি হেল্প করতে পারি না? সৌম্য কিছু না বলে তার ডান হাতে ইরার বা হাতের কবজি ধরে সামনের দিকে এগিয়ে যায়। ইরা অবাক হলো, সৌম্যর পিছু পিছু যায় আর তার ধরে রাখা সৌম্যর হাতের দিকে চেয়ে থাকে। মুখে একটুখানি হাসি ফুটলো, তবে তা মিলিয়েও গেল। সে জানে সৌম্য একদিন তার থেকে হারিয়ে যাবে, ও সব সময় তার থেকে পালিয়ে বেড়ায়। সৌম্য কিছুটা হেঁটে গিয়ে একটি রিক্সা দাঁড় করায়। ইরাদের বাসার চাংখার পুল পর্যন্ত ভাড়া মিটিয়ে ইরার উদ্দেশ্যে ছোট্ট করে বলে, রিক্সায় ওঠ। ইরা কথা বাড়ালো না, চুপচাপ রিক্সায় উঠে বসলো। সৌম্যর গম্ভীর গলায় বলে, চেপে বসো। ইরা অবাক হয়ে তাকায়। সৌম্য তার সাথে যাবে। যখন তারা শুধু বন্ধু ছিল তখন কত একসাথে বসেছে, কিন্তু হঠাৎই কেন যেন তাদের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে গিয়েছে। সৌম্যও তাকে অ্যাভয়েড করতে শুরু করে। দীর্ঘশ্বাস ফেলে ডান দিকে একটু চেপে বসলে সৌম্য রিক্সায় উঠে বসে। এরপর মৃদু স্বরে বলে, মামা চলো। ভদ্রলোক রিক্সা চালানো শুরু করে। ইরা দুহাত জমা করে রাখে। রিক্সার ঝাঁকুনিতে সৌম্যর হাতের সাথে ইরার হাতে ধাক্কা লাগে। সৌম্য খুব স্বাভাবিকভাবে বসে আছে, দৃষ্টির সামনে রাস্তার পানে, আবার একটু পর পর ফোনে কিছু করছে। ইরা মাঝে মাঝে আর চোখে সৌম্যর দিকে তাকায়। শ্যাম বর্ণের ছেলে সৌম্য। ইরার চোখে সৌম্যকেই ধরে। হাজারো ফর্সা ছেলেদের ভিড়ে বারবার ইরার চোখ আটকে যায় শ্যাম বর্ণের সৌম্যতে। সৌম্যের চোখ দুটো বেশ সুন্দর, চোখে লাগে ভীষণ। প্রথম যেদিন সৌম্য তাদের বাড়িতে গিয়েছিল সেদিন তার মা সৌম্যকে দেখে মন্তব্য করেছিল, ছেলেটির চোখ দুটো মনে হয় আটকরা। এরা ভীষণ হেসেছিল সেদিন তার মায়ের কথায়। সৌম্য বিব্রত বোধ করেছিল। এরা কত মজা করেছিল সৌম্যের সাথে। সৌম্য রেগে যাচ্ছিল কিন্তু কিছু বলতে পারছিল না। সেসব দিনগুলো কেমন যেন হারিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটি সৌম্য ঘেমে গিয়েছে বুঝতে পেরে এরা সৌম্যের দিকে টিস্যু বাড়িয়ে দিলে সৌম্য তার কোণে দৃষ্টি রেখেই বলে, লাগবে না। ইরার মলিন মুখখানি আরো মলিন হয়। মন খারাপ করে বলে, তুই আমার কল রিসিভ করিস না কেন সৌম্য? সৌম্যর কাটকাট জবাব, ভালো লাগে না তাই। ইরার চোখ দুটো ভরে ওঠে। মেয়েটির বাচ্চাদের মতো করে কাঁদতে ইচ্ছে করলো। মাথা নিচু করে নিল। হাজার চেষ্টা করেও নোনা পানি আটকাতে পারল না। টুপ করে হাতের উপর 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আরেকবার আর চোখে সৌম্যর দিকে তাকালে দেখলো সৌম্য ফোনে ব্যস্ত। ইরা মাথা নিচু করে আড়ালে তার ভেজা চোখ জোড়া মুছে নেয়। বেশ কিছুক্ষণের মাঝে রিক্সাওয়ালা ইরার বাসার সামনে রিক্সা দাঁড় করালে ইরা চুপচাপ রিক্সা থেকে নেমে যায়। সৌম্যকে বাসায় আসতে বলতে চেয়েও বলল না, আসবে না তো, উল্টে এমন কিছু বলবে যা তাকে শুধু কষ্টই দিবে। সৌম্য ইরার দিকে চেয়ে বলে, ভেতরে যা। ইরা দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে এগিয়ে যায় ও তাকিয়ে রইল ইরার দিকে। ইরার গায়ের রং ধবধবে ফর্সা, চোখে লাগে খুব, দীর্ঘ কপাল, গোলগাল মুখ, হাইট 5 ফুট 4 ইঞ্চি, চোখে পড়ার মতো সুন্দর ইরা। বাবার টাকার অভাব নেই, এক বাবার এক মেয়ে, অথচ এই মেয়ে সব পিছে ফেলে সৌম্যের পিছে পড়ে থাকে। কি আছে সৌম্যের? কিচ্ছু নেই তার, যা আছে সব তো দুঃখ। সৌম্য কথাগুলো ভেবে চাপা শ্বাস ফেলে। ইরাকে যতক্ষণ দেখা গেল দেখলো, একবারের জন্য চোখ এদিক ওদিক নেয়নি। ইরা মেইন গেটের ভেতর পা রেখে সৌম্যের দিকে তাকালে সৌম্যর সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয়। সৌম্যকে ফোনে ব্যস্ত দেখে ইরার চোখ জোড়া আরেকবার ঝাপসা হয়। নিজেকে সামলে দরজা আটকে ভেতরে চলে গেল। সৌম্য ঘাড় ঘুরিয়ে তাকায় ইরাদের বন্ধ দরজার দিকে। দীর্ঘশ্বাস ফোনে বিড়বিড় করে, তোর সুখ প্রাপ্য ইরা, কিন্তু আমার খাতায় সুখের পরিমাণ যে শূন্য। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে। সৌম্য রিক্সা থেকে নামতে গেলে ফোনে কারোর কল আসলে পরিচিত কারো কল দেখে রিক্সা থেকে নামলো না। কল রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে কিছু বলল না বোধ হয়। সৌম্য আর রিক্সা থেকে নামলো না। ফোন পকেটে রেখে রিক্সা ঘুরিয়ে নাজিরা বাজারের দিকে যেতে বলে রিক্সাওয়ালাকে। রাত প্রায় 8:30। আকাশ নাজিরা বাজারের একটি রেস্টুরেন্টে বসে আছে, কারোর জন্য অপেক্ষা করছে। একটু পর পর হাত ঘড়িতে সময় দেখতে আবার ফোনে কিছু করছে। সৌম্য আকাশের সামনে দাঁড়িয়ে ডান হাত এগিয়ে দিয়ে সালাম দেয়। আকাশ ডান হাত বাড়িয়ে সৌম্যের সাথে হাত মেলায়, সাথে সালামের উত্তর দেয়। সৌম্যকে বসতে বললে সৌম্য আকাশের সামনে চেয়ারে বসে।
একে অপরকে জিজ্ঞেস করে কেমন আছে। এরপর আকাশ হালকা কিছু অর্ডার করে সাথে 2 কাপ কফি অর্ডার করে দেয়। এরপর সৌম্যের উদ্দেশ্যে বলে, শিমুকে পড়াতে আসো না কেন? সৌম্য মৃদু সুরে বলে, ভাইয়া আমার কিছু প্রবলেমের কারণে যেতে পারছি না, 2-1 দিনের মাঝেই যাব। আকাশ ছোট্ট করে বলে। ও ওকে। এরপর পকেট থেকে একটি খাম বের করে সৌম্যের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা রাখো, আমি নেক্সট 1 সপ্তাহ থাকবো না এখানে, এই জন্যই মূলত তোমাকে ডেকেছি। সৌম্য মৃদু হেসে বলে। থ্যাংক ইউ ভাইয়া। আকাশের দেয়া প্যাকেটটি তার পাশে রাখলো সৌম্য। আকাশের খালাতো বোন শিমুকে প্রাইভেট পড়ায় সৌম্য। আকাশের খালু বেঁচে না থাকায় আকাশ তার খালাদের মোটামুটি সব দেখাশোনা করে। সৌম্যকে টিচার হিসেবে সেই ঠিক করে দিয়েছিল। শিমু ক্লাস 10-এ পড়ে। আকাশ সৌম্যের খোঁজ পেয়েছিল তার ভার্সিটিতে অনেক পরিচিতদের সাথে যোগাযোগ করে। আকাশ ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল, সেই হিসেবে সৌম্যদের বড় ভাই। আকাশকে মাস্টার্সের 1 বছর ভার্সিটিতে পেয়েছিল সৌম্যদের ব্যাচ। এরপর আকাশ বিদেশ চলে যায়। আকাশ সৌম্যকে যে টিউশনে ফি দিল, এটা মূলত শিমুকে পড়ানোর ফিস। আজ মাসের 3 তারিখ। সৌম্য গত 1 বছর থেকে শিমুকে পড়ায়। সে একমাত্র শিমুর ফিস প্রতি মাসের 1ম তারিখে পায়, যেটা তাকে আকাশ দিয়ে থাকে। এইবার সৌম্য না যাওয়ায় আকাশ নিজেই ডেকে তাকে ফিস দিয়ে দিল। কত টিউশনের টাকা তো 10 তারিখ পেরিয়ে যায়, আবার 10 তারিখও পেরিয়ে যায়। আকাশ কফির কাপে চুমুক দিয়ে সৌম্যের উদ্দেশ্যে বলে, কি অবস্থা, পড়াশোনা কেমন চলছে? সৌম্য ভদ্রতার সূচক মাথা নেড়ে বলে, জি ভাইয়া ভালো। আকাশ অর্ধেক কফিটুকু খেয়ে উঠে দাঁড়ায়। ফোন পকেটে রেখে সৌম্যের উদ্দেশ্যে বলে, তোমার বেশি প্রবলেম হলে কয়েকদিন গ্যাপ দিতে পারো, প্রবলেম নেই। সৌম্য দাঁড়িয়ে মৃদুস্বরে বলে। জি ভাইয়া। এরপর আকাশের দিকে হাত বাড়ালে আকাশ পুনরায় হাত মেলায় সৌম্যের সাথে। দুজন একসাথে বেরিয়ে যাওয়ার সময় সৌম্য পেমেন্ট করতে গেলে আকাশ সৌম্যকে ধমকে সরিয়ে দেয়। এরপর সে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে, শিমু পাকে দিলে আমাকে অবশ্যই ইনফর্ম করবে, ওকে? সৌম্য মাথা নেড়ে সম্মতি জানায়, সাথে একটু হাসে। শিমু মেয়েটি বেশ চঞ্চল আর একটু আধটু ফাঁকিবাজ। যখন মেয়েটির মা তার সাথে পারে না, তখন আকাশকে বাড়িতে ডাকলে শিমু তার কাছে সুরসুর করে পড়তে বসে। বেশ ভয় পায় আকাশকে। ভার্সিটিতে আকাশের জুনিয়ররাও আকাশকে বেশ ভয় পেত। তাদের মধ্যে সৌম্যদের ব্যাচও ছিল। অবশ্য ভয় পাওয়ারই কথা। কোথাও কোনো ঝামেলা হলে সেখানে আকাশ হকিস্টিক নিয়ে হাজির হয়ে যেত। সে আসলে দোষী, কোনো কথা ছাড়াই তাদের এলোপাথারি পেটাতো। সৌম্য পার্সোনালি আকাশকে পছন্দ করতো না আকাশ ভার্সিটির থাকাকালীন। তবে সৌম্য লাস্ট 1 বছর আকাশের বোনকে পড়াতে এসে বুঝেছে আকাশ ভীষণ অমায়িক একজন মানুষ, খুবই বিবেকবান, সাথে মন মানসিকতাও বেশ ভালো। সৌম্য রাস্তার ধার দিয়ে একা একা হাঁটছে, 2 হাত প্যান্টের পকেটে গুজে রাখা। টাকা পেয়ে তার মেয়েদের মতো কান্না পাচ্ছে। শিমুকে পড়িয়ে সৌম্য পুরো 12,000 টাকা পায়। এই টাকা থেকে সে সবার আগে সন্ধ্যার জন্য কিছু টাকা সরিয়ে রাখে। কিন্তু তার সেই বোনটা যে আজ কোথায় সেটাই জানতে পারল না। ও ভালো আছে তো? সে কি খুঁজে পাবে না তার বোনটাকে? সন্ধ্যা কি আর তার দিকে মায়া ভরা চোখে তাকাবে না? সেই শহরে তার বোনকে রাখবে, তার কাছে রাখবে। তার বোনের স্বামীকে কোনো মানুষরূপী অমানুষ নয় তো? তার বোনকে সেখানেও কি অত্যাচার করা হয়? সৌম্যের নিজেকে দুর্বল লাগে। রাস্তার পাশে বসে পড়ে। চোখের পর্দায় শেষবারের মায়ের অসহায় চাহনি ভেসে উঠল। যে চাহনিতে হয়তো ছিল সন্ধ্যাকে দেখে রাখার আকুতি। ভেসে উঠল সন্ধ্যার মায়াভরা মুখ। প্রতিবার শহরে ফেরার সময়ে সন্ধ্যা তার দিকে ভেজা চোখে চেয়ে থাকতো। যে দৃষ্টিতে মিশে থাকতো, তার ভাই কেন ওই নরক থেকে তাকে বের করে আনে না? এরপর ইরার টলমলে চোখ জোড়া ভেসে ওঠে, যে চোখ জোড়ায় কত শত অভিমান অভিযোগ সৌম্যকে ঘিরে। কিন্তু সৌম্যের সেসব দেখার সাহস হয় না। তার জীবনটা অভিশপ্তের মতো, সবাই হারিয়ে যায় তার থেকে। আর যে পাশে থাকতে আসে, সৌম্য তো তার নখের যোগ্যও নয়। মাথা যন্ত্রণা শুরু হয়। 2 হাতে মাথার চুল টেনে ধরে। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 10:30। সন্ধ্যা তার ঘরের বেলকনির এক কোণায় দাঁড়িয়ে আছে, মুখটা মলিন। ভাইয়ের কথা খুব মনে পড়ছে। তার ভাই এরকম তারিখে গ্রামে যায়। সে গ্রামে কষ্ট করে থাকলেও মাসে কয়েকবার করে তার সৌম্য ভাইকে দেখতে পেত। কত শান্তি পেত।
সৌম্য ভাইয়া তাকে মজা করে বলতো, বনু, আমার একটা কুড়িয়ে পাওয়া বোন আছে বুঝলি, ওর নাম শুনবি। সন্ধ্যা আগ্রহের সাথে তার ভাইয়ের দিকে চেয়ে থাকতো। সৌম্য মনে মনে হেসে বলতো। ওর নাম সন্ধ্যা। সন্ধ্যা রেগে সৌম্যের বাহুতে কিল দিয়ে মুখ ফোলাতো। সৌম্য সন্ধ্যার জন্য আনা কেনা জামা বের করে সন্ধ্যার সামনে ধরলে সন্ধ্যার ভাইয়ের প্রতি সব অভিমান মুছে যেত। সৌম্য জামা পরতে বললে সন্ধ্যা ঝটপট তার ভাইয়ের দেয়া জামা পরে এসে তার ভাইকে দেখাতো। সারা সপ্তাহের সৎ মায়ের অত্যাচার এক নিমিষেই ভুলে যেত যখন তার একটা মাত্র আপন ভাইয়ের সাথে একটুখানি খুনসুটিতে ব্যস্ত থাকতো। কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। ব্যালকনির গ্রিলে মাথা ঠেকিয়ে চোখ বুঝলো। সৌম্য ভাইয়া কি তাকে নিতে আসবে না? গ্রামে যায়নি তার ভাই? বাবার থেকে শুনে কেন তাকে নিতে আসছে না সৌম্য ভাইয়া? বেশ অনেকক্ষণ নীরবে চোখের পানি ফেলে মেয়েটি। এরপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। আসমানি নওয়ান তার ঘরে যেতে বলেছে তাকে মাথায় তেল দিয়ে দিবে। সন্ধ্যা না করেনি। ভদ্র মহিলা তার কথা খুব ভাবে। সন্ধ্যার ভালোই লাগে, অনেকটা মায়ের আদরের মতো লাগে। টেবিলের ওপর থেকে একটি তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছু দূর গিয়ে হঠাৎ বোতল থেকে বেশ অনেকটা পরিমাণ তেল মেঝেতে পড়ে যায়। বোতলের মুখ আলগা থাকায় এমন হয়েছে সন্ধ্যা বুঝতেই পারেনি। বিরক্ত হলো নিজের উপর, আবার উল্টো ঘুরে এগোয় জায়গাটুকু মুছে ফেলবে বলে। আকাশ অফিস থেকে ফিরেছে। তার কাছে থাকা চাবির দ্বারা দরজা খুলে মাত্র বাড়ির ভেতর প্রবেশ করেছে। দরজা লাগিয়ে উল্টো ঘুরলে দেখলো শাড়ি পরা একটি মেয়ে, মাথায় ঘোমটা টানা, ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশ বুঝলো এটা সন্ধ্যা। তাদের বাড়িতে সন্ধ্যা ছাড়া এভাবে কেউ থাকে না। সন্ধ্যার দিকে চেয়ে আকাশ এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তেলের উপর পা পড়ায় আকাশের পা পিছলে যায়। বেচারা ঠাস করে মেঝেতে পড়ে যায়। ধপ করে শব্দ হয়। আকাশ হতভম্ব হয়ে নিজের দিকে চেয়ে আছে। মেঝেতে একদম ছড়িয়ে বসে পড়েছে সে। ওদিকে সন্ধ্যা কিছু পড়ার শব্দ পেয়ে দ্রুত পিছু ফিরে তাকায়। আকাশকে মেঝেতে পড়ে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকায়। আকাশ তার সামনে দাঁড়ানো সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যার হাতে তেলের বোতল দেখে যা বুঝার বুঝলো। পায়ের নিচে পিচ্ছিল কিছুটা পড়েছে, এটা তো বুঝেছে। তেলের বোতল দেখে পুরোটাই বুঝলো। সন্ধ্যা বারবার ঢোক গিলছে। আকাশ সন্ধ্যার দিকে শক্ত চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়েট, চোখে দেখো না। সন্ধ্যা কি বলবে বুঝলো না। আকাশের অবস্থা দেখে তার যেমন খারাপ লাগছে সাথে হাসিও পাচ্ছে। লোকটা পড়েছে তো পড়েছে, একদম বাচ্চাদের মতো করে পা ছড়িয়ে পড়ায় হাসি পাচ্ছে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আকাশ মেঝে থেকে উঠতে চাইছিল, অনেকটা জায়গা জুড়ে তেল, যার ফলে আকাশ ঠিক সুবিধা করতে পারছে না। বিরক্তি নিয়ে সামনে তাকালেই সন্ধ্যার হাসি মুখ চোখে পড়ে। আকাশের রেগে যাওয়ার কথা, কিন্তু সে রাগলো না। শীতল দৃষ্টিতে সন্ধ্যার মুখপানে তাকায়। সন্ধ্যার গালের বাপাশে বড়সড় একটি টোল পড়ে, যা আকাশের দৃষ্টিতে নিখুঁতভাবে আটকায়। সন্ধ্যা বহু কষ্টে নিজেকে সামলালো। আকাশের দৃষ্টিতে খানিক বিব্রত বোধ করে। তেলের বোতলটি মেঝেতে রাখে। তখনই বাড়ির বেল বেজে ওঠে। সন্ধ্যা দরজার দিকে তাকায়। আকাশদের বাড়ির কাজের লোক গিয়ে দরজা খুলে দেয়। সন্ধ্যার দৃষ্টি দরজার পানে ছিল। এক অপরিচিত ছেলের মুখ দেখে সন্ধ্যার ব্রু কুঁচকে যায়। ছেলেটি কোনো দিকে তাকালো না। আকাশকে পেছন থেকে দেখেই চিনতে পেরেছে। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে আকাশের সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে ক্লিক করে আর বলে, বাতাসবাবু, স্মাইল প্লিজ। আকাশ সন্ধ্যার দিকে চেয়েছিল, পরিচিত কণ্ঠ পেয়ে সেদিকে তাকায়। ততক্ষণে ছেলেটি তার হাতে থাকা ক্যামেরা দ্বারা অনেকগুলো ছবি তুলেছে আকাশের। সন্ধ্যা ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি বুলায়। ছেলেটি অনেকটা বিদেশিদের মতো দেখতে, হাইট 6 ফুটের কাছাকাছি, চুলগুলো হালকা ব্রাউন টাইপ, গায়ের রং ধবধবে ফর্সা, গালে দাড়ি নেই, গলায় ক্যামেরা ঝুলানো, গায়ে সাদা রঙের শার্ট প্যান্ট জড়ানো, পিঠে একটি ব্যাগ। আকাশ রেগে বলে, অরুণ, ক্যামেরা ভাঙতে না চাইলে সবগুলো পিক ডিলিট করবি। অরুণ দাঁত কেলিয়ে বলে, জাকাত আসছে ফিকগুলা, সবগুলো ভার্সিটিতে ভাইরাল করবো আজকে। জোস হবে না মামা? আকাশ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, বা হাত কোমরে রেখে চোখ মুখ কচকালো, ভালোই ব্যথা পেয়েছে। অরুণ এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়িয়ে তার ক্যামেরায় উঠানো পিকগুলো একটা একটা করে আকাশকে দেখায় আর বলে,
তুই আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেলি না, এত সুন্দর সারপ্রাইজ দিবি বলে তোকে সত্যি বাবু লাগছে রে। আকাশ খপ করে অরুণের ক্যামেরা ধরতে গেলে অরুণ দ্রুত তার ক্যামেরা সরিয়ে নেয়। আকাশ তার দিকে এগিয়ে আসলে অরুণ লাফ দিয়ে কয়েকবার সরে যায়। আকাশ অরুণের পিছে যায় অরুণের ক্যামেরা ধরতে। অরুণ দৌড়াতে দৌড়াতে বলে, তুই ভার্সিটির বড় ভাই, তোকে সবভাবে দেখার অধিকার আছে জুনিয়রদের, তুই এইভাবে ওদের বঞ্চিত করতে পারিস না। আকাশ অরুণের পিছে দৌড়ায় আর বলে, তোর নেউর ছেলে জুনিয়রদের হক পূরণ করবে আদব। অরুণ সোফার উপর লাফ দিয়ে ওপর পাশে যায়। ডান দিকে আসমানি নওয়ানকে দেখে বলে, আন্টি তোমার ছেলে অশ্লীল কথা বলে, আমি কিন্তু পেকে যাচ্ছি। আসমানি নওয়ান একবার অরুণের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে। সন্ধ্যা নিজেও চোখ বড় বড় করে চেয়ে আছে। মনে হচ্ছে দুটো বাচ্চা ছেলে বাড়িতে দৌড়ঝাঁপ করছে। আকাশ সোফা ডিঙিয়ে লাফ দিয়ে অপর পাশে যায়। তাদের ভার্সিটি গ্রুপে এসব পিক দিলে তার সব মান সম্মান যাবে। যে কোনোভাবে অরুণের থেকে ক্যামেরা নিয়ে সব ডিলিট করতে হবে। সেই জন্যই আকাশ সব রেখে অরুণের পিছু নিয়েছে। অরুণ দৌড়াতে দৌড়াতে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে বলে, আরে এটা কি? হাই সুইটি। কথাটা বলে আকাশকে তার কাছে দেখে বাম দিকে দৌড় দিতে গেলে তেলের ওপর পিছলা খেয়ে ঠাস করে পড়ে যায়। বেচারা চেঁচিয়ে ওঠে। সন্ধ্যার চোখ আগের চেয়েও বড় হয়ে যায়। হায় আল্লাহ, তার জন্য এসব কি হচ্ছে? আকাশ হাঁটু মুড়ে বসে অরুণের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়। এরপর একটা একটা করে সব পিক ডিলিট করে ঠাস করে অরুণের পায়ের উপর রাখে ক্যামেরা। অরুণ অসহায় মুখ করে চেয়ে আছে। আকাশ উঠে দাঁড়িয়ে পকেট থেকে তার ফোন বের করে একটি পিক অরুণের দিকে ধরে সূক্ষ্ম হাসে। অরুণ চোখ বড় বড় করে তাকায়। আকাশের ফোনের স্ক্রিনে অরুণের একটি পিক, যেখানে অরুণের পরনে শুধু আন্ডারওয়্যার পরা পিক। অরুণ অসহায় কণ্ঠে বলে, আস্তাগফিরুল্লাহ, সব ডিলিট করে দে, এসব রাখলে আল্লাহ পাপ দেয়। আকাশ ফোনের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, যা, তুই ভাইরাল, এটাই তো সারপ্রাইজ। অরুণ চেঁচিয়ে বলে, আন্টি তোমার অশ্লীল ছেলেকে কিছু বলো, আমার ইজ্জত খেয়ে দিল। আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, তুমি কখন আইলা? আকাশ তোমারে আনতে যাই নাই? অরুণ ইনোসেন্ট মুখ করে বলে, তোমার ছেলের আপ্যায়ন কত বাজে দেখলে, এখন তুমি একটু আমায় আপ্যায়ন করে নাও। বলতে বলতে অরুণ উঠে দাঁড়ায়। সন্ধ্যা বিস্মিত। এরকম বিদেশি একজন ছেলে দিব্যি বাংলা বলছে, ব্যাপারটা সন্ধ্যাকে ভীষণ অবাক করেছে। আকাশ তার ফোন পকেটে রেখে তার প্যান্ট ছাড়ে কয়েকবার। প্যান্টে পায়ে পুরো তেল তেল হয়ে গিয়েছে। উল্টো ঘুরে সামনে এক পা বাড়ালে সন্ধ্যাকে দেখে থেমে যায়। সন্ধ্যা অরুণের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। সামনে আকাশকে খেয়াল করেনি সে। আকাশ সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করে একটু ঘাড় ঘুরিয়ে তাকালে দেখলো অরুণের দিকে চেয়ে সন্ধ্যা হাসছে। আকাশ বিরক্ত হলো। সন্ধ্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ওর আনলিমিটেড গার্লফ্রেন্ড আছে। কথাটি কানে আসতেই সন্ধ্যা দ্রুত তার সামনে দাঁড়ানো আকাশের দিকে তাকায়। চোখে মুখে কিছুটা বিস্ময়। আকাশ কপালে বিরক্তির ভাঁজ ফেলে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে না চাইতেও হেসে ফেলল। আকাশ অবুঝ নয়নে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মাথা নিচু করে মুখে হাত দিয়ে হাসি থামাতে চায়। মেয়েটির হাসির শব্দ নেই, কিন্তু গালের বাপাসে দৃষ্টি গভীর টোল স্পষ্ট দৃশ্যমান। আকাশের দৃষ্টি সেথায় আটকায়। সন্ধ্যার হাসি থামছে না। শেষ কবে এত হেসেছে তার মনে পড়ে না। আকাশের মাথার ডান পাশে কিছু পরিমাণ চুলে একটি প্রজাপতি আকারের ক্লিপ আটকানো। সন্ধ্যা বাচ্চা গালে এভাবে তার মাথার চুল আটকাতো। আকাশকে জোকারদের মতো লাগছে। সন্ধ্যা মাথা উঁচু করে আকাশের দিকে তাকালে আকাশের দৃষ্টি তার দিকে বুঝতে পেরে মুখের ল্যাপটানো হাসির রেশ মুছে ফেলে। ফলস্বরূপ গালের স্পষ্ট সৃষ্টির টোল অদৃশ্য হয়। আকাশ বিরক্ত হয়। একটু নয়, বরং অনেকটা বিরক্ত হয়। সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলে, হাসো। সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের দিকে। আসমানি নওয়ান অরুণকে আকাশের সাথে যেতে বলে। সন্ধ্যার পাশে এসে দাঁড়ায়। এরপর আকাশের উদ্দেশ্যে বলে, অরুণ রে নিয়া তোমার ঘরে যাও আকাশ, ওর জন্য ঘর পরিষ্কার করা হয়নি আইজ। আকাশ দ্রুত সন্ধ্যার উপর থেকে দ্রুত নজর সরিয়ে ফেলে। নিজের কাজে বেশ ভীষণ বিরক্ত হলো। কি অদ্ভুত, সে কি বাচ্চা নাকি? আসমানি নওয়ান আকাশের চুল থেকে ক্লিপ খুলে দিয়ে বলে, মাইয়া গো, স্কিপ পইরা আসো কেন?
আকাশ তার মায়ের হাতের দিকে তাকালে মেয়েদের ক্লিপ দেখে বুঝলো এটা অরুণের কাজ। অরুণ সিঁড়ি বেয়ে উঠেছে আর পিছু ফিরে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আকাশ রেগে তাকায়। আসমানি নাওয়ানের পাশ কাটিয়ে 2-3 সিঁড়ি পর পর উপরে উঠতে থাকে অরুণকে ধরার জন্য। অরুণ দৌড় লাগায়। আকাশ আশেপাশে কিছু খুঁজলো, পায়ে জুতো থাকলে এর কপালে আজ জুতোর বাড়ি জুটাতো আকাশ। বেয়াদবটার জন্য ওই মেয়েটা তাকে জোকার ভেবে হেসেছে। কথাটা ভাবতেই মেজাজ খারাপ হলো। সন্ধ্যা মাথা উঁচু করে তাকিয়ে থাকে অরুণ আর আকাশের দিকে। আসমানি নওয়ান রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, সন্ধ্যা মা, তুই ঘরে যা। এই দুটো এক জায়গায় হইলেই এমন করে। সন্ধ্যা মৃদু হাসে। আকাশ সবগুলো সিঁড়ি উঠে বিরক্ত চোখে চেয়ে রইল অরুণের দিকে। এই বাংলাদেশে পা রাখতে না রাখতেই শুরু হয়ে গেল। অরুণ ততক্ষণে আকাশের ঘরে ঢুকে পড়েছে। আকাশ বিরক্তির শ্বাস ফেলে ডান হাত রেলিংয়ের সাথে একটা পাঞ্চ মারতে গিয়েও থেমে যায়। সন্ধ্যার হাসি মাখা মুখ দেখে মেয়েটি এত হাসে কেন? সবচেয়ে বড় কথা, আকাশের বারবার মেয়েটির হাসিতে চোখ আটকে যাচ্ছে। ব্যাপারটায় আকাশ চরম বিরক্ত। সন্ধ্যার আকাশের সাথে চোখাচোখি হওয়ায় দ্রুত মাথা নিচু করে নেয়। আকাশ সন্ধ্যার দিকে আর তাকালো না, দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝলো অরুণ ওয়াশরুমে। আকাশ তার তড়িঘড়ি খুলে টেবিলে রাখলো। এরপর শার্টের বোতামগুলো একে একে খুলে শরীর থেকে সারিয়ে রাখলো। ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। ঘরের এসি ছেড়ে ডিভানের উপর বসে চোখ বুজে 2 পা মেলে দিল। এরপর ডান পা নাড়াতে নাড়াতে বিড়বিড় করলো, বালের গরম। অরূপ ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের উপর ঠাস করে শুয়ে পড়ে। শব্দ পেয়ে আকাশ চোখ মেলে তাকায়, রেগে বলল, লাথি খাবি বেয়াদব। আমার ঘরের একটা সুতো এলোমেলো করলে না, 1 লাথি দিয়ে যেখান থেকে এসেছিস আবার সেখানেই তোকে পাঠিয়ে দেবো। অরুণ হেসে বলে, ওয়াও, তার মানে আমার যাওয়ার টিকিট ভাড়া কোনোটাই লাগছে না, সেই তো। আকাশ বিরক্ত চোখে তাকালো। ডিভান থেকে উঠে বড়সড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়। অরুণের বাবা বিদেশি, মা বাংলাদেশি, তবে সে দেখতে একদম তার বাবার মতো বিদেশি হয়েছে। তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। তার যখন 10 বছর বয়স, তখন অরুণ 10 বছর পর্যন্ত বিদেশে ছিল তার বাবা মায়ের সাথে। এরপর তার বাবা মা আলাদা হয়ে গেলে সে মায়ের সাথে বাংলাদেশে চলে আসে, এখানেই পড়াশোনা করে। আকাশ, আনিকা এরা তার কলেজ লাইফের ফ্রেন্ড। তবে অরুণ পিএইচডি করে বাইরেই সেটেল হয়ে গিয়েছে। সে ভার্সিটি থাকাকালীন তার মা মারা যায়, এজন্যই মূলত তারা বাংলাদেশে ফেরেনি। অরুণ বাংলাদেশে এসেছে মূলত 2টো বিয়েতে অ্যাটেন্ড করতে, একটা আকাশের আরেকটি আনিকার ছোট বোনের। ইরা আর ইতি বেডের উপর বসে আছে। ইতি মূলত ইরাদের বাড়িতে বেড়াতে এসেছে। ইরাকে মন খারাপ করে বসে থাকতে দেখে ইতি ইরার দিকে এগিয়ে গিয়ে বলে, ইরা আপু, কি হয়েছে গো তোমার? ইরা বেডের সাথে হেলান দিয়ে 2 পা কিছুটা ভাঁজ করে আসে। কোলের উপর ফোন রেখে এক ধ্যানে ফোনের দিকে চেয়ে আছে। এখন রাত প্রায় 12টার কাছাকাছি। ইরা সৌম্যকে মেসেজ দিয়েছে রাত 10টায়, এখনো সিন হয়নি, অথচ সৌম্য অনলাইনে। মাঝে মাঝে কতবার কল দিয়েছে, কখনো বাজতে বাজতে একাই কেটে গিয়েছে, তো কখনো সৌম্য কল কেটে দিয়েছে। ইরার চোখ জোড়া ঝাপসা। ইতি ইরাকে ঝাঁকিয়ে ডাকে, ও ইরা আপু। ইরা ঝাঁকি দিয়ে ইতির দিকে তাকায়, দ্রুত চোখ জোড়া মুছে নিজেকে সামলে নেয়। এরপর মৃদু হেসে বলে, হ্যাঁ, কিছু বলছিলি? ইতি মন খারাপ করে বলে, তোমার কি হয়েছে ইরা আপু? ইরা মাথা নেড়ে বলে, আরে কিছু না। ইতি ইরার দিকে চেয়ে রইল। দৃষ্টি ঘুরিয়ে ইরার চোখের দিকে তাকায়, যেখানে লেখা, সৌম্য, বাসায় পৌঁছেছিস? 10টা। সৌম্য, 10:30। সৌম্য, বল প্লিজ। 11টা। সৌম্য, একটা রিপ্লাই দিবি? 11:30। সৌম্য, একবার মেসেজ সিন করবি? এভাবে 5টি মেসেজ হোয়াটসঅ্যাপে সেন্ড করা, অথচ রিপ্লাই আসেনি কোনো। ইতির খুব মন খারাপ হয়। সে সব কিছু জানে। মৃদু স্বরে বলে, ইরা আপু, সোম ভাইয়া তোমাকে অনেক ইগনোর করে, তাই না? ইরা হাঁটু দুটো বুকে ঠেকিয়ে ডান গালে হাঁটুতে ঠেকিয়ে রাখলো। এরপর চোখ বুঝে নেয়। বন্ধ চোখের পাতা ভেদ করে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে। পেল না তা। মন খারাপের রেশ নিয়ে মেয়েটি মৃদুস্বরে বলে, সে তো তোমাকে ইগনোর করে, তবুও কেন তাকে ভুলতে পারছো না? ইরা মলিন গলায় বলে,
কারণ আমি সৌম্যর যত্ন বুঝতে শিখেছি। আর সে যত্ন তো তোমায় বন্ধু হিসেবেও করতে পারে। ইতির গলায় ইরা বলার মতো আর কিছু খুঁজে পেল না। ইতি আবারও বলে, তোমায় সোম ভাইয়াকে ভুলে যাওয়া উচিত ইরা আপু। কথাটা শুনতেই ইরার বুকে চিনচিন ব্যথা করে ওঠে। একটি টু শব্দ পর্যন্ত করলো না। ইতি আবারও বলে, তাই তুমি তো গল্প করেছিলে সোম ভাইয়ার একটা নিজের বাড়ি পর্যন্ত নেই, তার বাবা বলতে গেলে তাকে ভুলেই গেছে। আমি জানি সোম ভাইয়া খুব ভালো মানুষ, কিন্তু সে কিছুই করে না। তোমার ভবিষ্যৎ একদম অন্ধকার। পরবর্তীতে সে যদি কোনো চাকরি পায়ও তবুও মোটামুটি কোনো রকমের চলে যাবে। তুমি ওই পরিবেশে কখনোই নিজেকে মানাতে পারবে না। সবচেয়ে বড় কথা, তুমি তো চেনো মামাকে। তুমি মরে গেলেও মামা তোমাদের মানবে না। ইতির কথাগুলো শুনে ইরার বুকে চিনচিন ব্যথা ধীরে ধীরে সারা শরীরে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল। ইরার চোখের পর্দায় শ্যামবর্ণের সমর ক্লান্তি মাখা মুখটা ভেসে ওঠে, যার চোখে মুখে কত মায়া। ইরার চোখের কোণে পানির কণা জমা। ভারী স্বরে বিড়বিড় করল, সৌম্যকে কখনো ভুলে যাওয়া যায় না। ভুলতে গেলে বরং সৌম্যকে মনে পড়ার প্রহর আরও বেড়ে যায়। দরজার আড়ালে ইরার বাবা ইস্তিয়াক আহমেদ দাঁড়িয়েছিল। সে মূলত এসেছিল ইরাকে দেখতে। ভেবেছিল ইরা ঘুমিয়েছে, সকালে থাপ্পড় মেরেছে, এজন্য একটু খারাপ লাগছিল। কিন্তু ইরা আর ইতির কথাগুলো শুনে ইরার প্রতি তার সব খারাপ লাগা যেন নিমিষে মিলিয়ে গেল। অগণিত রাগ এসে ভর করল তার উপর। সে আজ সন্ধ্যার পর ইরা আর একটি ছেলেকে রিকশায় পাশাপাশি বসে থাকতে দেখেছে। যখন দেখেছিল তখনই সন্দেহ করেনি, কারণ অনেক আগে থেকে ইরার অনেক ছেলে ফ্রেন্ড ছিল, অনেকে বাসায়ও আসতো। তাই ব্যাপারটা প্রথমে আমলে নেয়নি, কিন্তু এখন কথাগুলো শুনতে পেয়ে ইরা বিয়ে না করার ব্যাপারে খুব ভালোভাবে ক্লিয়ার হলো। শক্ত কণ্ঠে বিড়বিড় করলো, সৌম্য। অতঃপর ইস্তিয়াক আহমেদ যেভাবে এসেছিল সেভাবেই নিঃশব্দে জায়গাটি প্রস্থান করলো। এরপর কাউকে কল করে বলে, ঢাকা ভার্সিটিতে মাস্টার ফার্স্ট ইয়ারে সৌম্য নামের কোনো ছেলে থাকলে সেই ছেলের একটু ডিটেলস আমাকে পাঠাও। ইরার ভার্সিটি থেকে প্রথম খোঁজা শুরু করলো। ছেলেটি ইরার ভার্সিটি না হলে বাংলাদেশে যেখানেই থাকুক ইস্তিয়াক আহমেদ ঠিক খুঁজে বের করবে। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আগেই ঘরে এসেছে আকাশ আর অরুণ ডিভানের উপর বসে ফোনে মগ্ন। আকাশ রকিং চেয়ারে ডান পা বা পায়ের উপর তুলে বসেছে, কোলের উপর ল্যাপটপ রেখে তাতে কাজ করছে। সম্পূর্ণ মনোযোগ সেদিকে, দু হাতে 10 আঙ্গুল অনর্গল চলছে। দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ, চোখে মুখে বিরক্তি। বেশ কিছুক্ষণ পর বিরক্তি সূচক শব্দ করে চেয়ারের হাতলে একটা পাঁচ মারে আকাশ। এরপর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। বেশ কিছুক্ষণ ওভাবেই থেকে আবারও চোখ মেলে তাকায়। এরপর কাউকে কল করে ল্যাপটপ থেকে ওপাশ থেকে সাথে সাথে রিসিভ করে আকাশ রেগে বলে, বাংলা বোঝো না তুমি? তোমার জন্য আমি এখন জাপানিজ ভাষা শিখবো নাকি? অপর পাশে থাকে একটি মেয়ে যে আকাশের অফিসের স্টাফ। সে মিনমিন করে বলে, সরি স্যার। আকাশ বিরক্তি কণ্ঠে বলে ওঠে, কিসের সরি? সরি তুমি তোমার কাছে রাখো আর আমার কাজ করো। মেয়েটি বলে, জি স্যার। অরুণ হঠাৎই শব্দ করে বলে ওঠে, বাবু খাইছো? আকাশের ফোনের এপাশের মেয়েটি থতমত খেয়ে বলে, আমতা আমতা করে বলে, জি স্যার। আকাশ খট করে কল কেটে অরুণের দিকে রেগে তাকায়। অরুণের কানে ব্লুটুথ। আকাশের দিকে চোখ পড়লে ব্রু কুচকে তাকায়। আকাশের দৃষ্টি পাত্তা না দিয়ে সে তার কাজে ব্যস্ত হয়। আকাশ রেগে বলে, তুই উল্টাপাল্টা বলি কেন? আমার অফিসের স্টাফ ভেবেছে আমি এসব উল্টাপাল্টা কথা ওকে বলেছি। অরুণ তার কল মিউট করে ব্রু কুচকে বলে, আরে আমি আমার গার্লফ্রেন্ডদের সাথে কথা বলছি। আকাশের দৃষ্টি নড়চড় নেই। অরুণ ডিভান থেকে উঠে তার কান থেকে একটি ব্লুটুথ খুলে আকাশের কানে দিয়ে দেয় আর বলে, বিশ্বাস করছিস না কেন? এই নে, নিজেই শুন। আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায়। কতগুলো মেয়ের ভয়েস ওপাশ থেকে একসঙ্গে সবাই বলে ওঠে। অরুণ লাজুক হেসে বলে, ওলে আমার বাবুটা, আই লাভ ইউ সোনা ময়না পাখি। ওপাশ থেকে সবাই একসাথে বলে ওঠে। আকাশ খুক খুক করে কেসে ওঠে, বিস্ময় কণ্ঠে বলে, তোগুলো কি একসাথে সামলাস কি করে তুই? অরুণ ন্যাকামো করে বলে, বাবু 2 মিনিট ওয়েট করো তো, আমাকে কে যেন কামড়েছে। ইস,
কথাটা বলেই কল মিউট করে ফেলে। ওপাশ থেকে সবাই বলে ওঠে। অরুণ হেসে আকাশের উদ্দেশ্যে বলে, আরে আলাদা আলাদা করে কথা বলতে গেলে তো সারাদিন লাগবে, তাই এই টেকনিক। আকাশ চোখ মুখ কুচকে তাকায়। কি পরিমাণ প্লে বয় এটা ভাবা যায়। কান থেকে ব্লুটুথ নিয়ে ছুঁড়ে ফেলে রেগে বলে, শঙ্কর থেকে তোর কপালে জুতার বাড়ির ব্যবস্থা আমি করবো। দাঁড়া, ক্যারেক্টারলেস একটা। অরুণ হাসলো। আকাশকে কিছু বলল না। আবারও ডিভানে গিয়ে বসে কথা বলায় ব্যস্ত হয়। আকাশ ল্যাপটপে মনোযোগ নিবদ্ধ করে। একটি ফকির অভাব বোধ করলো। বিরক্ত হলো খানিক, কিন্তু একটুখানি বিরক্তিবোধ কাজের প্রতি অনীহা আনতে পারেনি। আকাশ আবারও টানা 5 মিনিট অনর্গল ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল চালালো। এরপরে হঠাৎই আঙ্গুলগুলোকে রেহাই দেয়। ডান হাতে তার মাঝারি সাইডের দাড়িতে হাত চালিয়ে সূক্ষ্ম হেসে বিড়বিড় করে,